আকাশে আজকে চাঁদ উঠেছে। চাঁদের সাথে যুক্ত হয়েছে হাজারো তারা। আকাশে বসেছে তারার মেলা। খোলা মেলা আকাশের নিচে ছাদের ওপর চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে কোনো এক ব্যক্তিকে। তার পাশে সিগারেট টানছে কোনো এক অজানা আগন্তুক। সিগারেটের নিকোটিনের বিষাক্ত ধোঁয়াগুলো বারবার উড়িয়ে দিচ্ছে সেই নীল আকাশের এদিকে। হঠাৎ করে চেয়ারের ওপর বসে থাকা সেই অজানা আগন্তুকটির হাতে থাকা সিগারেটের অংশটা চেয়ারের সাথে বেঁধা অবস্থায় থাকা অজানা কোনো এক ব্যক্তির গায়ে চেপে ধরে। হঠাৎ করে কোনো কিছুর তাপে ঘুম ভেঙে যায় চেয়ারে বাধা ব্যক্তিটি মিটমিট করে চোখ খুলে নিজেকে আবিষ্কার করে খোলামেলা আকাশের নিচে। আবছা আবছা চোখে তাকিয়ে দেখতে পায় তার সামনে স্বয়ং দাঁড়িয়ে আছে সে ভয়ঙ্কর মুখটি। হঠাৎ করে চোখের সামনে সে ভয়ঙ্কর মুখটিকে দেখে চমকে ওঠে, করুণ সুরে বলে ওঠে, আকাশ তুমি? প্লিজ আকাশ, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমি ভুল করেছি। ঋতু। ঋতু নামের মেয়েটির কথা শুনে হু হু করে হাসতে থাকে আকাশ। আকাশ সিগারেটের বাকি অংশটা ফেলে দিয়ে পা দিয়ে পিষে মুচকি হেসে বলে ওঠে, আরে তুই তো একটা নষ্টা মা। আজকে তোর এমন অবস্থা করব যেটা নিজেই দেখে চমকে উঠবি। প্লিজ আকাশ, এমনটা করিও না, আমাকে ছেড়ে দাও, আমি ভুল করেছি। আসলে আমি বুঝতে পারিনি যে পরিস্থিতি এমন হয়ে যাবে। একটা মিথ্যে বলাতে তোমার সব শেষ হয়ে যাবে। সেটা তো সময় বলে দেবে। তবে আজকে তোর যৌনাঙ্গের পুরো উত্তেজনা ঠান্ডা করে দেব। কেননা এই যৌনাঙ্গের দোহাই দিয়ে সেদিন তুই আমাকে কলেজের সামনে অপমান করে পুরো জীবনটা উলট পালট করে দিয়েছিস। সাবির, রুবেল, আনারুল এরা আমাকে বাধ্য করেছে যাতে তোমার বিরুদ্ধে মিথ্যে কথা বলি এবং পুরো কলেজের সামনে তোমাকে অপমান করি, যাতে কলেজ থেকে তোমাকে বের করে দেওয়া হয়, তারপর তোমার পুরো জীবন নষ্ট হয়ে যায়। কিন্তু আমি এটা বুঝতে পারিনি এর জন্য তোমাকে জেল খাটতে হবে। ঋতুর কথা শুনে উপস্থিত থাকা আকাশ নামের আগন্তুকটা হাসতে থাকে পাগলের মতো। তারপর বলে ওঠে, সে যাই হোক, এখন তোকে মরতে হবে, এটাই ফাইনাল। হা হা হা। এই বলে ঋতুকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে তাকে বিছানার উপর ধাক্কা মেরে ফেলে দেয়। তারপর দু হাত দিয়ে দুই হাত পা খাটের সাথে বেঁধে দেয়। নিজের পরনে থাকা প্যান্টের বেল্টটা খুলে অর্ধলঙ্গ হয়ে ঋতুকে খাটের উপর এলো পাছিয়ে পেটাতে থাকে। শরীর ফাটিয়ে ফেলেছে, রক্ত পড়ছে, শরীরের চামড়াগুলো ফেটে মাংসগুলো বের হয়ে এসেছে। তবুও আকাশের বেধরম মেরেই চলেছে। তারপর নিজে ঋতুর ওপরে শরীরের অত্যাচারে নির্যাতন করতে থাকে। ঋতু শুধু বাঁচাও বাঁচাও বলে আত্মনাতে চিৎকার দিচ্ছে। আকাশ ঋতুর এরকম অবস্থা দেখে মুচকি হেসে বলে ওঠে, হুম, তোর যৌনাঙ্গের চাহিদা আজকে চিরদিনের জন্য মিটিয়ে দেব। প্লিজ আকাশ, এমন করিও না, আমাকে এবারের মতো ছেড়ে দাও, আমি সবটা ঠিক করে দিব। আকাশ আর কোনো কথা না বলে মুচকি একটা হাসি দিয়ে আবারও সিগারেট জ্বালায়। তারপর সিগারেটের অর্ধেক অংশ ঋতু নামের মেয়েটির যৌনাঙ্গের মধ্যে লুকিয়ে দিয়ে সেখানে চেপে ধরে। ঋতু পাগলের মতো চিৎকার করতে থাকে, ছটপট করতে থাকে, লাফালাফি করতে থাকে। মুহূর্তের মধ্যেই পুরো স্থান জ্বলে পুড়ে ফসকা পড়ে যায়, সারা শরীর ক্লান্ত। এরপর শারীরিক অমানবিক অত্যাচার সহ্য করতে না পেরে নিজের নিস্তেজ হয়ে যায় ঋতু। আকাশ একটা ভয়ঙ্কর হাসি দেয়, তার এই এক হাসিতে পুরো রুম কেঁপে ওঠে। তারপর ড্রয়ার থেকে প্লেট বের করে ঋতু যৌনাঙ্গের বাকি অংশটা কেটে ফেলে, সাথে সেখানে লাগিয়ে দেয় ফুটন্ত গরম টকবকে তেল। ছটফট করতে থাকে পাগলের মতো, বিছানার উপর লাফালাফি করতে থাকে ঋতু। প্রচণ্ড রক্ত বেরোতে থাকে, সাথে জ্বলতে থাকে। এরপর সেই ক্ষতস্থানে তেল, নুন আর আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একত্রিত করে ঢেলে দেয়। এরপর যেই পুরোপুরি নিস্তেজ হয়ে যায় ঋতু, তারপর ঋতুর যৌনাঙ্গ কেটে সেখানে কাঁঠালের আঁচা লাগিয়ে দেয়। তারপর পাগলের মতো করে এক বিকট আওয়াজে দিয়ে আকাশ ঋতুর দুই হাত কাটে তার যৌনাঙ্গের ভিতর ঢুকিয়ে দেয়। সামনে থাকা মদের বোতলটা ছেড়ে দেয় ক্ষতস্থানে। ছটপট করতে করতে মৃত্যুর দুয়ারে ঢলে পড়ে ঋতু। এখনো যেন কমছে না আকাশের রাগ। আকাশ পাশেই পড়ে থাকা একটা রড হাতে নিয়ে এলো পাথরে ঋতুর লাশটাকে পেটাতে থাকে। পেটাতে পেটাতে পুরো শরীরকে থেতলে ফেলেছে। এরপর ঋতুর কিছু ভয়ঙ্কর ছবি তুলে সেন্ড করে লোকাল থানায়, ওসি নাম্বারে। কিছুক্ষণের মধ্যে সেখানে মুন্না এসে উপস্থিত হয়। মুন্না চারিদিকে তাকিয়ে সামনে পড়ে থাকা দৃশ্য দেখে চমকে ওঠে, ভয়ে তার গলা শুকিয়ে যায়। আকাশ বলে ওঠে, এই মাগির লাশটা থানার সামনে ফেলে দিয়ে আসবি। হুম। ওকে ভাই, ঠিক আছে, সময় মতো কাজ হয়ে যাবে।
এরপর আকাশ আর কোনো কথা না বলেই খোলামেলা আকাশের নিচে ছাদের উপর বসে একের পর এক বিদেশি দেশি বোতল থেকে পাগলের মতো খেতে থাকে। নিজের ইচ্ছে মতো মদ খেয়ে সেখানে জ্ঞান হারিয়ে পড়ে থাকে। সকাল 9টা বাজে। থানার সামনে হাজারো মানুষের ভিড় লেগেছে। চারিদিক দিয়ে মানুষ দল ভেঙে আসতে শুরু করেছে। অসংখ্য মানুষের ভিড়ে থানাটা যেন পুরো ঘেরাও করে নিয়েছে। থানার মধ্যে হইচই পড়ে গেছে। সাংবাদিকরা রিপোর্টে, এমনকি বিভিন্ন ইউটিউব পাড়ারা এসেছে, একের পর এক খবর ছড়াচ্ছে বিভিন্ন চ্যানেলে। সব জায়গায় শুধু একটাই নিউজ দেখাচ্ছে, আর সেটা হলো কেউ বা কারা নৃশংসভাবে হত্যা করে মেরে ফেলে গেছে ভার্সিটি পড়ুয়া কোনো এক মেয়েকে। মেয়েটিকে এখনো পুলিশ শনাক্ত করতে পারেনি, কেননা পুরোপুরি মেয়েটির মুখ থেতলে দেওয়া হয়েছে। এমনকি পুলিশ শনাক্ত করতে পারছে না কে এই কাজটা করেছে। তবে যে করেছে সে অনেক ভয়ানক এবং ভয়ঙ্কর প্রকৃতির মানুষ, কেননা শরীরের এক একটা অংশকে খুব বিশ্রী এবং নিখুঁতভাবে কেটে ফেলেছে। পুরো শহর এই ঘটনাতে থমকে আছে। এই ছিল সর্বশেষ পাওয়া খবর। এখনো গোডাউনের ভিতর বসে আছে আকাশ, নিজের মতো করে কি যেন করছে। দেখতে দেখতে সময় বিকেল 5টা বেজে যায়। সারা শহরেই মানুষের ছোটাছুটি করছে নিজেদের নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার জন্য। কাটা কাটা সময়ের ঘড়িতে বাজে পুরোপুরি বিকাল 5টা। বিকালটা ভীষণ থমকে আছে। চারদিকটা অন্ধকার হতে শুরু করেছে। আকাশে কালো রঙের হাজারো রঙের মেঘ জমেছে। এখনই যেন আকাশ ভেঙে বজ্রপাত আর তার সাথে আষাঢ় শ্রাবণের মুষলধারায় বৃষ্টি পড়বে। হাইওয়ে রাস্তার ওপর শুরু হয়েছে তাণ্ডব, চলছে মারপিট। সবাই নিজেদের মতো করে ছুটোছুটি করছে। বাইকের ওপর বসে আছে একটি ছেলে। তাদের মারামারির জন্য কেউ সামনে যেতে পারছে না। পুরো রাস্তা ব্লক হয়ে আছে। মানুষের ছোটাছুটি আর দৌড়াদৌড়ি করে নিজেদের নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছে। রাস্তার মধ্যে শুরু হয়েছে ভয়ানক এক তাণ্ডব। একটি ছেলে অজানা এক ব্যক্তির বাইকের সাথে ধাক্কা খায়। ছেলেটি দাঁড়িয়ে বলে ওঠে, সরি ভাই, আসলে দেখতে পাইনি, তাড়াহুড়োর মধ্যে ধাক্কা লেগে গেছে। ছেলেটির কথা শুনে মুচকি একটা হাসি দেয় সেই অজানা ব্যক্তিটি। তারপর মুচকি এসে বলে ওঠে, ইটস ওকে। আচ্ছা, সামনে কি হয়েছে? তোমরা এভাবে দৌড়াদৌড়ি করছো কেন? অজানা ব্যক্তির কথা শুনে হাঁপাতে হাঁপাতে বলে ওঠে এবার ছেলেটি। আসলে ভাই, হাইওয়ে রাস্তার উপরে রাশিয়ার রাফসানের ছেলেপেলেগুলো মারপিট শুরু করেছে। এমনকি সেখানে গোলাগুলির শব্দ শোনা যায়। অসংখ্য মানুষের ভিড়, ছোটাছুটি করছি আমরা। অজানা ব্যক্তিটি এই কথা শুনে মুচকি একটা হাসি দেয়। তারপর বাইকের ওপর থেকে নেমে বলে ওঠে ছেলেটির উদ্দেশ্যে, আচ্ছা, তুমি জানো কোথায় যাচ্ছিলে? ভাই, হাসপাতালে যাচ্ছিলাম আমরা, মা ভীষণ অসুস্থ। ওকে, ঠিক আছে, তুমি দাঁড়াও ওখানে। 5টা মিনিট সময় দাও, পুরো রাস্তা ফাঁকা হয়ে যাবে। এই বলে অজানা আগন্তুকটি বাইক স্ট্যান্ড করে গুটি গুটি পায়ে সামনে এগিয়ে যেতে থাকে। ডান হাতে সিগারেট, বাম হাতে ব্যাস, কপালে রুমাল বাঁধা বাইকার্স। সামনে এগিয়ে যেতে থাকে ছেলেটি। সামনে এগিয়ে যেতে দেখতে পাই এক পাশে রাফসান, অন্য পাশে রফিন। দুই দলে দুই ছেলের পক্ষে গুলো অস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে ব্রিজের ওপর। এমন সময় রাফসান বলে ওঠে, দেখ রাফিন, তুই আমার এলাকায় ঢোকে চাঁদাবাজি সিন্ডিকেট করতে পারিস না। এই ঢাকা সিটি কি তোর বাপের নাকি? আমার যেখানে ইচ্ছা সেখানে চাঁদা উঠাবো, তাতে তোর কি? রাফসানের শহরে শুধুমাত্র রাফসান চাঁদাবাজি করবে, আর অন্য কেউ নয়। আমি ঠিক করছি, এখানে থাকতে গেলে এখন থেকে তোকে চাঁদা দিতে হবে আমাকে। এর পরিণাম কিন্তু অনেক ভয়ঙ্কর হবে। তুই কিন্তু এখান থেকে ফিরতে পারবি না, কেননা তুই কার শহরে ঢুকেছিস সেটা তুই নিজেও জানিস না। বাঘের রাজ্যে বাঘ কোথায় ঢুকবে কি না সেটা বাঘ ভালো করেই জানে। বাঘ ঢোকার জন্য কারো পারমিশন নেয় না। তুই তো দেখছি বোঝার ছেলে না। এবার তাহলে ফিল্ডে নামতেই হচ্ছে। চলে আয়, সময় বলে দেবে কে কার রাজ্যে ঢুকেছে আর কে কার রাজ্যের মালিক। এ বলে রাফি আর রাফসানের দলের ছেলেগুলো যখনই গোলাগুলি করতে যাবে তখনই তাদের মাঝে কোনো এক আগন্তুকের আগমন ঘটে। হঠাৎ করে দুই দলের মাঝখানে কোনো এক অজানা ব্যক্তিকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে রাফি আর রাফসান। আগন্তুকটির বাম হাতে সিগারেট, ডান হাতে বন্দুক, কপালে রুমাল বাঁধা, চোখে কালো রঙের সানগ্লাস। বাইকার্স কোনো কথা ছাড়াই হাতে থাকা সিগারেটটা রাস্তার ওপর ফেলে দিয়ে পা দিয়ে পিষে দেয়। তারপর মুচকি একটা হাসি দিয়ে তার এই হাসিতে রাফি বলে ওঠে, আরে ওই কুত্তার বাচ্চা, মাঝখানে এসে ঝামেলা করছিস কেন? মরার পাকনা গজিয়েছে নাকি তোর? আরে ওই বাবু সোনা খেলা পুতুল নিয়ে এসে দুই দলের মাঝখানে দাঁড়িয়ে বাহাদুরি দেখাস না। মরতে না চাইলে নিজের রাস্তা বের করে নে। আগন্তুকটি রাফি আর রাফসানের কথা শুনে মুচকি একটা হাসি দেয়।
মুচকি এসে ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, এই আকাশকে মারবে এমন কোনো বাপের বেটা নেই এই ঢাকা সিটিতে। আকাশ নামটা শুনতেই ছেলেগুলো কয়েক পা পিছিয়ে যায়। রাফিয়া রাফসান চমকে ওঠে। রাফিয়া রাফসান অবাক দৃষ্টিতে তাকায় থাকে আগন্তুকটির দিকে। আগন্তুকটি মুচকি এসে মুখের ওপর পড়ে থাকা রুমালটা খুলতেই চমকে ওঠে রাফিয়া রাফসান। ভয়ে পিছিয়ে যায় কয়েক হাত দূরে। এটা দেখে আগন্তুকটি মুচকি একটা হাসি দেয়। রাফিয়া রাফসান ভয়ে বলে ওঠে, আকাশ ভাই, তুমি এখানে? তুমি না চট্টগ্রাম গিয়েছো বর্তমান কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সমর্থন করতে? গিয়েছিলাম, সেখানে গিয়ে কাজ শেষ করে নিজের শহরে নিজের গন্তব্যে ফিরছি। আকাশ ভাই, ভুল হয়ে গেছে আমাদের, ছেড়ে দাও এবারের মতো। ছেলেটির এই কথা শুনে উচ্চ সুরে হাসতে থাকে। হাসতে হাসতে যেন পাগল হয়ে যাচ্ছে। তাদের কথা শুনে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে, হাসতে থাকে। হঠাৎ করে হাসি থামিয়ে দিয়ে ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠে, কুকুরের লেজ যেমন কখনো সোজা হয় না, ঠিক তেমনি তোদের আর সুযোগ দেয়া যাবে না। এই কথা শোনার সাথে সাথেই দুই দলের ছেলেগুলো পাগলের মতো নিজেদের জান নিয়ে ছুটছে অজানা গন্তব্যের উদ্দেশ্যে। রাফিয়া রাফসান তারাও নিজেদের জীবন নিয়ে দৌড়াচ্ছে। আগন্তুকটা হাসি দেয়। কোমর থেকে AK-47 বন্দুকটা বের করে গুলি করে মুহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়ে রাফিয়া রাফসান। এটা দেখে অবাক হয়ে আবার মুচকি একটা হাসি দেয় আকাশ। তারপর পকেট থেকে একটা সিগারেট বের করে মনে সুখে টানতে থাকে। চিৎকার করে বলে ওঠে, শালা শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চাগুলো, আমি আমার এলাকায় থাকা সত্ত্বেও চাঁদাবাজি করছি। গালি দেওয়ার সাথে সাথে আকাশ হাসতে থাকে। পাগলের মতো দৌড়াতে থাকে ছেলেগুলোর দিকে। ছেলেগুলো আকাশের এরকম পাগলামো দেখে নিজের জান নিয়ে দৌড়াতে থাকে। আকাশ তাকে যেখানে পাচ্ছে ব্লেড দিয়ে সেখানে তার শিরা উপশিরা কেটে দিচ্ছে। একটা ছেলে গলার মধ্যে ব্লেড ধরে টান দিতেই ফিনকি দিয়ে গড়গড় করে রক্ত বেরোতে থাকে। প্রায় 5 মিনিটে 25 জনের লাশ ফেলে দিয়েছে রাস্তার উপর। মাঠের মধ্যে এখন শুরু আছে রাফি আর রাফসান। পুরো রাস্তা জুড়ে শুধু রক্তাক্ত হয়ে গেছে। চারিদিকে মানুষ গাড়ির ভেতর থেকে মাথা বের করে সবটা ভিডিও করছে। সাথে কেউ লাইভ দেখাচ্ছে ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন জনপ্রিয় অ্যাপগুলোতে, যেখানে রওনা দিয়েছে বাংলাদেশের বিভিন্ন আইন কর্মকর্তা বাহিনী। এই ভিডিও দেখে ঘটনাস্থলে উপস্থিত সবাইকে গুটি গুটি পায়ে এসে হাঁটু ভাঁজ করে রাস্তার ওপর বসে পড়ে আকাশ। আবারও এক মুচকি হাসি দিয়ে বলে ওঠে, সত্যি বলছি, আমি এমন ছিলাম না। তবে যখন থেকে আমি মাস্তান হয়েছি, নিজেকে সামলাতে পারছি না। বলে রাফিয়া রাফসানের দুই করে চারটা সিগারেটের বাকি অংশ দিয়ে চেপে ধরে। মুহূর্তের মধ্যেই চোখগুলো জ্বলে ছাই হয়ে যায়। রাফিয়া রাফসান কোনো কিছু বলে ওঠার আগেই হাতে থাকা ব্লেডটা দিয়ে মারে গলার মধ্যে একটা। মুহূর্তের মধ্যেই গলার খাদ্যনালী আর শ্বাসনালী কেটে কড়কড় করে তাজা লাল রক্ত বেরোতে থাকে। এই দৃশ্য দেখে তো সবাই আতঙ্কে পড়ে যায়। তারপর আকাশ এখানে একটা মুচকি হাসি দিয়ে যখনই সেখান থেকে চলে আসতে যাবে, তখনই পেছন থেকে কেউ একজন আকাশের শার্টের কলার ধরে নিজের দিকে ঘুরিয়ে আকাশ কোনো কিছু বুঝে ওঠার আগেই পরপর বেশ কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয়। হঠাৎ করে আকাশে এতগুলো থাপ্পড় খেয়ে ভ্যাবাচাকা খেয়ে যায়। কে থাপ্পড় দিয়েছে সেদিকে কোনো কিছু না তাকিয়ে যখনই গুলি করতে যাবে, তখন সে চমকে ওঠে। কেননা সামনে দাঁড়িয়ে আছে তার বহু পরিচিত একটি মুখ, যে মুখটা একটা সময় না দেখলে তার রাতের ঘুম হারাম হয়ে যেত। যার মুখটা না দেখলে সে কোনো কিছুই করতে পারতো না, যাকে না দেখলে সে অস্থির হয়ে পড়তো। আজকে কিনা সেই মুখটা অনেকদিন পর তার সামনে। আকাশ বন্দুকটা নামিয়ে ফেলে চিৎকার করে বলে ওঠে অজানা ব্যক্তিটিকে, কুত্তা জানোয়ার, ইতর বাদরের বাচ্চা জানোয়ার হয়েছিস? জানোয়ারই আছিস, ভালো হতে পারবি না। আগে তো রেপ করে বেড়াতে, এখন দেখছি মাস্তানি শুরু করেছিস। আগন্তুকটি কোনো কথা না বলে শুধু দুই ঠোঁটে দিয়ে হা করে চেয়ে আছে, মন দিয়ে শুনছে তার কথাগুলো। কোনো দিকেই তার ধ্যান নেই। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটার দিকে, ঘোর লাগানো দৃষ্টিতে। তার দুই ঠোঁটের দিকে চেয়ে আছে আকাশ। মেয়েটি আবার বলে ওঠে ঝাড়ি দিয়ে, কি রে জানোয়ার, আমাকে এইভাবে কি দেখছিস? আমাকে খুবলে খুবলে খাবি নাকি তুই? নাকি আমাকেও রেপ করবি তুই? আরে কুত্তার বাচ্চা, তুই শুধু রেপিস্ট না, তুই একটা সন্ত্রাসী, খুনি, চাঁদাবাজ। তুই এখনও এই শহরেই আছিস। আকাশ কোনো কথা না বলে হঠাৎ করে আচমকায় কেউ কিছু বুঝে ওঠার আগেই শত শত রাস্তার মাঝে জ্যামে আটকে থাকা অসংখ্য মানুষ এই দৃশ্য থেকে চমকে ওঠে। কারণ আকাশের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির কোমরে 2 হাত রেখে নিজের কাছে টেনে নিয়ে চারটো ট্যাগ করে দেয়। পাগলের মতো আকাশ এতগুলো মানুষের সামনে মেয়েটিকে কিস করতে থাকে। পাগলের মতো কিস করতে থাকে। মেয়েটি নিজেকে অনেক ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই ছাড়তে চাচ্ছে না। দীর্ঘ 5 মিনিট পর ছেড়ে দেয়। সাথে সাথে মেয়েটি এক ধাক্কা দিয়ে আরও কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয়। বলে ওঠে, কুত্তার বাচ্চা, তোর সাহস হয় কি করে আমাকে এতগুলো মানুষের সামনে কিস করার?
জানোয়ার, তুই আমার শরীরে হাত দিয়েছিস। যেখানে তোকে দেখলেই আমার বমি আসে, সেইখানে তুই তোর ওই নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করেছিস। তোকে আজকে মেরেই ফেলবো। এই বলে আরে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয়। আকাশ এখনো হাঁ করে তাকিয়ে আছে। আকাশ কোনো কিছুই বলছে না, শুধু চেয়ে আছে মেয়েটি দিকে। মেয়েটি চিৎকার করছে, আশেপাশের মানুষ হাঁ করে তাকিয়ে আছে, সামনে আসার সাহস পাচ্ছে না। কেননা সবাই জানে যে আকাশ কতটা হিংস্র। আসলে এই আকাশ কে আর এই মেয়েটি বা কে? সময় হলে অতীত থেকে ঘুরিয়ে এনে আপনাদের সবটা জানিয়ে দেব। মেয়েটি আবার চিৎকার করে গালি দিয়ে বলে ওঠে, তোকে এতগুলো হাজার হাজার স্টুডেন্টের সামনে জুতা দিয়ে মেরেছিলাম, তোর মনে নেই? সেই কিনা তুই আবার আমাকে এতগুলো মানুষের সামনে অপমান করলি। এর ফল তোকে ভোগ করতেই হবে কুত্তার বাচ্চা। তুই আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস। তোর জন্য আমি আমার পুরো জীবনটাকে ধ্বংস করে দিয়েছি। আজকে তোকে এইখানে মেরে ফেলবো, তুই শুধু একটু দাঁড়া। তোরা তো বখাটে মাস্তান, রাস্তার টোকাই কোথাকার। তোরা মেয়েদের রেপ আর ইফটিজিং ছাড়া আর কোনো কিছু করতে পারিস কি? তোর তো সেই ক্ষমতা নেই, কেননা তোদের তো জন্মেরই ঠিক নেই। সেখানে তোরা এসব করবি না তো কে করবে? এই কথা শুনে আকাশের মাথা পুরোপুরি এবার বিগড়ে যায়। আকাশ নিজেকে শান্ত করার জন্য এদিক ওদিক ছুটে থাকে, দৌড়তে থাকে, আঘাত করতে থাকে। একটা গাড়ির ওপর পাগলের মতো ঘুষি মারতে থাকে। তবুও যেন নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারছে না সে। নিজের রাগটা কন্ট্রোলে আসতে না দেখে পাশে থাকা ব্লেডটা হাতে নিয়ে টান মারে নিজের হাতে। একটা দেখে চমকে ওঠে মেয়েটি সহ উপস্থিত থাকা সকলে। তবুও যেন আকাশের পাগলামো থামছে না। হাত কেটে গড়গড় করে রক্ত বেরোচ্ছে। নিজের রাগটাকে কন্ট্রোল করার জন্য এবার রাস্তার ওপর বুক ডাউন দিতে থাকে। মুহূর্তের মধ্যে সেখানে উপস্থিত হয় 3টা কালো রঙের গাড়ি। গাড়িগুলোর ভেতর থেকে বেরিয়ে আসে অসংখ্য ছেলেপুলের সাথে আকাশের চারিদিক দিয়ে ঘিরে ফেলে কয়েকটা ছেলেপুলে। ফার্স্ট এড বক্স থেকে ইমার্জেন্সি সকল জিনিসপত্র বের করে ব্যান্ডেজ করে দেয় আকাশের হাতে। তারপর আকাশকে নিজের রাগটা কন্ট্রোল আনার পর সেই মেয়েটির সামনে গিয়ে পাগলের মতো চিৎকার করে বলতে থাকে, আমি জানোয়ার, আমি ইতর, আমি বাদর, আমি কুত্তার বাচ্চা, আমি শুয়োরের বাচ্চা, আমি খুনি, আমি মাস্তান। এখন তোর কি করার আছে কর। তুই আমাকে তুই তুই করছিস জানোয়ার। তোর সাহস ভালোই বেড়েছে। দাঁড়া, এখনই বাবাকে ফোন করছি। তোকে যদি 14 শিকের ভাত না খাইয়েছি তো আমার নাম পড়ি না। আকাশ পরিণামের মেয়েটির মুখে এই কথা শুনে পাগলের মতো চিৎকার করতে থাকে, হাসতে থাকে, এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে, মাটিতে গড়াগড়ি করতে থাকে। এত সময় ধরে ছেলেটি পাগলামো দেখে অবাকের ওপর অবাক হচ্ছে জনপ্রিয় অসংখ্য মানুষ। ছেলেটা এদিক ওদিক দৌড়াদৌড়ি করে হঠাৎ করেই পরীর সামনে এসে বলে ওঠে, সাদ্দাম, সাদ্দাম, রফিক, কালাম, বরকত, জব্বার কি বলছে শুনেছিস? আমাকে বলে নাকি জেলের 14খানার ভাত খাইয়ে ছাড়বে। হা হা হা। যেখানে কিনা যে জেলখানার আসামি আমি, সেখানে জজ, উকিল, জেলার পুলিশ কমিশনার সব কিছু আমি, সেখানে কিনা আমাকে জেলের ভাত খাওয়াবে। হা হা হা। এই বলে আর পাগলের মতো চিৎকার করছে, এদিক ওদিক ছোটাছুটি করছে, দৌড়াদৌড়ি করছে, সিগারেট টানছে আর নিকোটিনের ধোঁয়াগুলো আকাশের দিকে উড়িয়ে দিচ্ছে। পরিণামের মেয়েটি এবার আকাশের সামনে গিয়ে বেশ কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিয়ে বলে ওঠে, আমি কমিশনারের মেয়ে, চাইলেই তোকে সারা জীবন জেলের ভাত খাওয়াতে পারি, কিন্তু সেটা করছি না। একটা সময় তোকে ভালোবেসেছিলাম, আর সে ভালোবাসাটা আমার জন্য কাল হয়ে দাঁড়ালো। তুই আমার ভালোবাসার মূল্য দিতে পারলি না। আরে তুই চাইলে তো এক বাক্যে তোকে আমি আমার সবটা উজাড় করে দিতাম, কিন্তু তুই সেটা না করে অন্য মেয়েকে নিয়ে তুই তোর শরীরের চাহিদা ও বিছানা গরম করতে গিয়েছিস। তুই একটা জানোয়ার, তুই একটা পশু, তুই একটা কুত্তা। তোকে আমি কোনোদিনও ক্ষমা করব না। মেয়েটির একদমে এতগুলো কথা বলে সেখানেই পাগলের মতো কাঁদতে থাকে। ছেলেটি মেয়েটির এরকম কান্না দেখে সিগারেটটি জ্বালিয়ে গুটি গুটি পায়ে মেয়েটির সামনে এসে দাঁড়ায়। তারপর করুণ সুরে হালকা হেসে বলে ওঠে, যাকে ভালোবাসা হয় তাকে বিশ্বাস করতে হয়, আর যেখানে নেই বিশ্বাস সেখানে নেই ভালোবাসা। সময় বলে দেবে কে কার ভালোবাসার মূল্য দিতে পারেনি। আকাশ আরও কিছু বলতে যাবে, কিন্তু কোনো কিছু বলার সুযোগ পায়নি। তার আগেই কয়েকটা ছেলে মিলে আকাশকে ধরে গাড়ির ভেতর নিয়ে রওনা দেয় নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে। আকাশটা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সেখানে কিছু গাড়ি এসে উপস্থিত হয়। গাড়িগুলো থেকে বেরিয়ে আসে বর্ডার গার্ড, বাংলাদেশের সেনাবাহিনী, আর্মি বাহিনী, পুলিশ বাহিনী এবং কমিশনার নিজের মেয়েকে রাস্তার উপর দাঁড়িয়ে থাকতে দেখে দৌড়ে আসে। কাছে এসে দেখতে পায় তার মেয়ে কাঁদছে। মেয়ের এমন অবস্থা দেখেই বলে ওঠে, কি রে মা, কি হয়েছে তোর? এভাবে কাঁদতেছিস কেন? পরি কোনো কথা না বলে পরি চুপচাপ রাস্তার উপর বসে নিজের মতো করে কাঁদতে থাকে। এই জন্য তার কষ্ট হচ্ছে, এই জন্য তার দুঃখ।
নতুন করে সেই মানুষটিকে দেখে পুরনো ঘাটাকে নতুন করে জাগিয়ে তুলেছে। কমিশনার নিজের মেয়ের এমন অবস্থা দেখে আবারও করুণ সুরে বলে ওঠে, কিরে মা, তোর কি হয়েছে বলবি না বাবাকে? আমি কমিশনার শহর থেকে শুরু করে পরবর্তী শহর পর্যন্ত আমার বাবা চলে। তোকে যদি কেউ কোনো কিছু বলে থাকে আমাকে বলতে পারিস, আমি দেখে নিব শালাকে। এবার পরই কাদো কাদো গলায় আকাশের দিকে তাকিয়ে এক চিলতে হাসি দিয়ে কমিশনের উদ্দেশ্যেই বলে ওঠে, বাবা আমি আকাশকে দেখেছি। আকাশ এখনও এই শহরেই আছে, আর সে এখন একটা মাস্তান হয়ে গেছে। খোলামেলা আকাশের নিচে জমিনের উপরে দাঁড়িয়ে হাজার হাজার জন সমুদ্র মানুষের সামনে প্রকাশ্যে মানুষ খুন করে বেড়াচ্ছে। ভর দুপুরে মানুষের শরীর থেকে বিভিন্ন অংশ কেটে নিজেকে মাস্তান বলে পরিচয় দিয়েছে। আমি তার সাথে কথা বললাম, তর্ক বিতর্ক করলাম। যে ছেলেটা কিনা আমার মুখে মুখে কোনোদিনও কথা বলতো না, সেই ছেলেটা আজকে আমার অনুমতি ছাড়াই আমাকে এতগুলো মানুষের সামনে কিস করেছে। ও একটা রেপিস্ট ছিল, কিন্তু এখন সে একটা খুনি মাস্তান হয়েছে। আর এই যে রাস্তার পাশে এতগুলো মৃতদেহ দেখতেছো, সবগুলো সে মার্ডার করেছে। আমি এখনই আন্টির বাসায় গিয়ে সব কিছু বলবো। কমিশনার মেয়ের মুখে এই কথা শুনে কি বলবে, বলার ভাষাই খুঁজে পায় না। মেয়েকে সান্ত্বনা দিয়ে নিজের গাড়িতে করে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। কমিশনার বলে ওঠে, তুই এখনও আকাশকে অনেক ভালোবাসিস তাই না মা? কিন্তু জানোয়ারটা তোর ভালোবাসার মূল্য দিতে পারলো না। আমিও আকাশকে ভালো ভাবতাম, কিন্তু এর পেছনেও কিছু রহস্য লুকিয়ে আছে। কোনো রহস্য লুকিয়ে নেই বাবা, যেটা চোখের সামনে পরিষ্কার। সে একটা রেপিস্ট এবং খুনি মাস্তান গুন্ডা। না রে মা, আসলে আমরা চোখের সামনে যেটা সবসময় দেখি সেটা সত্যি হয় না। অনেক সময় চোখের সামনে যেটা দেখি সেই চোখে দেখাটাও ভুল হয়ে থাকে। আমার তো মনে হয় না যে আকাশ এতটা খারাপ ছেলে। শান্তশিষ্ট একটা ছেলে কী করে এত তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে? যাই হোক বাবা, ওকে আমি ছাড়ছি না। ওর আমি শেষ দেখে ছাড়বো। ও আমার জীবনটা শেষ করে দিয়েছে। একটা সত্যি কথা বলবো, আকাশকে আমি বহুবার দেখেছি। আকাশ আর আকাশের মতনই পরিবর্তন হয়ে গেছে। দেখেছিস তার অবস্থা কেমন দেখতে হয়েছে? জানি, দেখেছি। আগের আকাশ আর আকাশ নাই। বড় বড় দাড়ি, চুলগুলো ঘাড় পর্যন্ত নেমে এসেছে। চেহারায় অনেক স্পট, কেমন যেন গ্যাংস্টারদের মতন ভাবসাব। সে আগে মদ খেত না, এখন মদ খায়। আগে সিগারেটের গন্ধ সহ্য করতে পারতো না, কিন্তু এখন সে সিগারেট খায়। কথায় কথায় সিগারেটের নিকোটিনের ধোঁয়া টেনে আকাশের উপরে উড়িয়ে দেয়। আকাশ একটা বেপরোয়া মাস্তান। তাকে আমি অনেকবার আমার জেলখানার ভেতরে আটকে রেখেছিলাম, কিন্তু তাকে ধরে রাখতে পারিনি। তাকে এখন যদি জেলের ভেতরে ঢোকাই, 2 মিনিটের মধ্যে যে জায়গা থেকে ধরে এনেছিলাম সেই জায়গাকে ছেড়ে দিতে হয়। কিন্তু কেন বাবা, কেন তোমরা ছেড়ে দাও? আইনটা কি এত সস্তা? ওপর থেকে যখন চাপ আসে তখন ছেড়ে দিতে হয়, আবার ওর উপর থেকে যখন চাপ আসে তখন গ্রেফতার করতে হয়। এক কথায় তারাই ধরতে বলে, আবার তারাই ছেড়ে দিতে বলে। এটা শুধু আকাশ জানে এই রহস্যটা কি। তবে আমি এটুকু বলতে পারি, বর্তমানে আইনের কোনো মূল্য নেই। কেননা আমাদের বাংলাদেশ বর্তমানে কোটা আন্দোলন চলছে, অসংখ্য ছাত্রছাত্রী, ছাত্রলীগ কর্মকর্তাদের হাতে মারা যাচ্ছে। অথচ বাংলাদেশ সরকার সংসদে বসে সেটাকে দেখতেছে, বলছে আমার হাতে কোনো কিছুই করার নেই। অথচ বাংলাদেশ সরকার নিজেই কিন্তু ছাত্রলীগ গঠন করেছিলেন। বাংলাদেশের সরকার যদি একটা হুঙ্কার দেয়, সমস্ত দেশ কাঁপতে বাধ্য। সেখানে সরকার সংসদে বসে মজা লুটে, আর সাধারণ শিক্ষার্থী ভাই বোনেরা আমার রাস্তার মধ্যে মারা যাচ্ছে পুলিশ এবং ছাত্রলীগের হাতে। তাই সমস্ত শিক্ষক আর শিক্ষার্থী ভাই এবং বোনেরা জানিয়েছে রাজপথে নামতে হবে বাংলাদেশের সকল জনগণকে। দিনমজুর থেকে রিক্সা চালক, শিক্ষার্থী থেকে চাকরিজীবী, সবাইকে রাজপথে নামতে হবে। নিজের অধিকার চাইতে গিয়ে হয়ে গেলাম রাজকার। যেহেতু রাজকার পরিচয় পেয়ে গেছি, সেই জন্য এবার রাজকররা কী করতে পারে সেটা দেখিয়ে দিব রাজপথে। বর্তমানে এটাই বাংলাদেশের আইন। এই তো বাড়ি চলে এসেছি, তো যা ভিতরে যা, আমি আসতেছি। এই বলে কমিশনার সেখান থেকে গাড়ি নিয়ে আবারও চলে যায় থানার উদ্দেশ্যে। হাইওয়ে রাস্তার ওপর লাশের টুকরোগুলোকে গাড়ি করে পাঠিয়ে দেওয়া হয় তাদের ফায়ার সার্ভিসের। ওমানধানে পুরো রাস্তায় পানি দিয়ে আবারও পরিষ্কার করে ফেলা হয়, কেননা পুরো রাস্তায় শুধু রক্তে ভেসে গিয়েছিল। অন্যদিকে আকাশ খোলামেলা আকাশের নিচে ছাদের ওপর বসে একের পর এক মদ খেয়ে চলেছে। মুন্না আকাশের অবস্থা দেখেই বলে ওঠে, ভাই এত পরিমাণ মদ খেলে তো আপনি এমনিতেই মরে যাবেন। সারাদিন মদ খেয়ে আপনি নিজের কি হাল করেছেন। আপনি সেই আকাশ ভাই আর নেই। মুন্নার কথা শুনে আকাশ এবার মুচকি একটা হাসি দেয়। সে হাসির মধ্যে লুকিয়ে আছে অনেক কথা, কিন্তু বুক চিরে সেই কথাগুলো বলতে পারে না। যখন কোনো মানুষ আপনজন এবং প্রিয়জনের অবহেলায় নিজেকে হারিয়ে ফেলে অসংখ্য মানুষের মাঝখানে, তখন তার মধ্যে থাকা বিবেক, বিচার, বোধ, বুদ্ধি কোনো কিছুই কাজ করে না। আকাশ মুচকি এসে বলে ওঠে, সময় আর পরিস্থিতি কখনো এক যায় না বা এক থাকে না। মানুষের সাথে সাথে সময় আর পরিস্থিতি সেটাও পরিবর্তনশীল। কিন্তু আকাশ ভাই তুমি তো এমন ছিলে না।
সময় পরিস্থিতি কি এমন করলো তোমার সাথে যে কারণে তুমি এই রাজপথে? আকাশ এবার মুন্নার কথায় আরও হাসতে থাকে। সামনে মদের বোতল থেকে কয়েক ঝোঁক গিলে আবারও মনের সুখে হেসেই বলে ওঠে, প্রত্যেক মানুষের ভেতরে কিছু রহস্য লুকিয়ে থাকে, কারোটা জানা, কারোটা অজানা। আকাশ আর কোনো কথা না বলে নিজের ঘরের দিকে রওনা দিয়েছে। অন্যদিকে বাড়ির ভিতর প্রবেশ করেছে পরী। পরীকে বাড়ির ভিতর প্রবেশ করতে দেখেই মমতা বেগম বলে ওঠে, কি রে মা পড়ি, এতদিন পর তুই এই বাড়িতে এলি, আমার কথা কি তুই ভুলে গেছিস? পরী আর কোনো কথা না বলে সোজা কাঁদতে কাঁদতে এসে জড়িয়ে ধরে তার মমতা বেগমকে। মমতা বেগম পরীর এরকম কর্মকাণ্ডে একেবারে হতবাক। মমতা বেগম মেয়ের কান্না দেখে বলে ওঠে, কি রে মা, তোর কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন? কে তোকে কি বলেছে আমাকে বল, তার শেষ দেখে নেব আমি। তোর ভাইয়া এবং তোর আব্বু বাড়িতে আছে। পরী কোনো কথা না বলে কেঁদে চলেছে নিজের মতো করে। আপনারা কিছু বুঝতে পারলেন না তাই তো? কে এই মমতা বেগম আর কে এই ভাইয়া এবং আব্বু? চলো তাহলে সবটা খুলে বলে আসি। মমতা বেগম আর আব্বু, ভাইয়া, ভাবি এবং আপু এরা সবাই হচ্ছে আকাশের আপনজন। মা, বাবা, ভাই, বোন, ভাবি। আকাশ যেহেতু একটা সময় পরীকে ভালোবাসতো, সেজন্য পরী এই বাড়িতে যাতায়াত ছিল। পরিবারের সবাই পরীকে ভালোবাসতো, আকাশের সাথে বিয়ে দিতে চেয়েছিল তারা। কিন্তু কাল বৈশাখীর অন্ধকারের আমাবস্যায় একটি রাত এসে তাদের সব ওলটপালট করে দেয় এক মুহূর্তে। পরী এবার বলে ওঠে, আজকে আমি আকাশকে দেখেছি। হঠাৎ করে পরীর মুখে আকাশের নামটা শুনে থমকে যায় পরিবার, চমকে ওঠে সকলে, বাকরুদ্ধ হয়ে যায় ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার। কেননা এই আকাশ নামটা অনেকদিন পর সবাই এই বাড়িতে শুনতে পেল। আকাশ বলে যে কেউ ছিল এই বাড়ির সদস্যরা ভুলে গেছে, তারা আজকে মনে করিয়ে দিল আকাশের নামটা। মমতা বেগম আকাশের নামটা শুনে চমকে গিয়ে পরীর উদ্দেশ্যে বলে ওঠে, আকাশ, ওই জানোয়ারটার কথা তুই কেন বললি? এই বাড়িতে কেন বললি? ওর চেহারাটা যেমন দেখাও পাপ, তেমন ওর নামটা শোনাও আমার জন্য পাপ। জানি না কোন পাপে ওর মতো একটা কুলাঙ্গারকে আমি আমার পেটে ধরেছিলাম। আকাশের বাবা সবটা দেখেছে আর শুনেছে, কোনো কথা বলছে না। পরী আবার বলে ওঠে কাঁদতে কাঁদতে, আজকে আমি আকাশকে দেখেছি। হায় রে, রাস্তার উপরে রক্তাক্ত শরীর নিয়ে অসংখ্য মানুষকে সে হত্যা করে মেরে ফেলেছে। সে এখন একটা রেপিস্টের পাশাপাশি মাস্তান হয়েছে। বাবা বলেছে আইন তার কোনো কিছুই করতে পারে না। একদিক দিয়ে সে জেলে ঢুকে, অন্য দিক দিয়ে সে বের হয়ে আসে। প্রকাশ্যে দিন দুপুরে সে মার্ডার করে। তোমরা কি আকাশকে দেখেছো? পরীর মুখে এই কথা শুনে চমকে ওঠে মমতা বেগম। মমতা বেগম পড়ে যেতেই পড়ার আগে ধরে ফেলে সবাই মিলে, তারপর সোফার উপর নিয়ে গিয়ে বসিয়ে দেয়। পরীর মুখে এই কথা শুনে আকাশের বড় ভাই নীল বলে ওঠে, এই পরি, তুমি হাইওয়ে রাস্তার উপরে যে মার্ডারগুলো করেছে, কোনো এক ছেলে যাকে লাইভের মাধ্যমে অসংখ্য মানুষ ফেসবুকে দেখাচ্ছিল, সেই ছেলেটার কথা বলছো কি? হ্যাঁ ভাই, সেই ছেলেটা নয়, সেটাই হচ্ছে আকাশ। আকাশকে দেখে তোমরা কেউ চিনতে পারোনি। ও এই কয়দিনে পরিবর্তন হয়ে গেছে। সত্যি ওকে আমি চিনতে পারিনি। কিছুক্ষণ আগে আমি ফেসবুকে ওই ঘটনা দেখলাম, প্রায় অনেকগুলো ছেলেপেলেকে মেরে ফেলেছে। যে ছেলেগুলোকে মেরেছে তারা ছিল বোখাটে মাস্তান, চাঁদাবাজ করতো। আকাশকে দেখে তো আমি চিনতেই পারিনি যে আকাশ কিনা পরিবারের সবচেয়ে আদরের ছেলে ছিল, আজকে কিনা তার এমন করুণ অবস্থা হয়েছে। কথাগুলো বলতে গিয়ে কেঁদে ফেলে আকাশের বড় ভাই নীল। কেননা আকাশ ছিল পরিবারের সবচেয়ে ছোট ছেলে এবং খুব আদরের। তারা ছিল 3 ভাই বোন, আকাশের বড় ভাই নীল, তারপর একটা বোন, তারপর আকাশ। আকাশের বাবা একজন পলিটিশিয়ান, বিজনেসম্যান, দেশ বিদেশে অসংখ্য মানুষের সাথে ওঠা বসা, সাথে কোটি টাকার ধন সম্পদের মালিক তারা। আকাশের বড় ভাই বিয়ে করেছে, এখনো সন্তান হয়নি। আকাশের বোন এখনো বিয়ে করেনি, লেখাপড়া করছে। পরি আবার বলে ওঠে, আকাশ পুরো পাগলের মতো দেখতে হয়ে গেছে। মাথার চুলগুলো ঘাড় পর্যন্ত বাবরি করে রাখা, দাড়ি গোঁফ দিয়ে মুখটা এক ভয়ঙ্কর পাগলে পরিণত করেছে। রাস্তায় মারপিট করেছে বলে মুখে অসংখ্য আঘাতের চিহ্ন আগে থেকে শুকিয়ে গেছে, চোখ মুখ ঢুকে গেছে। ছেলের এরকম করুণ পরিণতি শুনে মা কান্নায় ভেঙে পড়ে আর বলে ওঠে, ওকে রাস্তায় আমি বেশ কয়েকটা থাপ্পড় দিয়েছি। সে আর আগের আকাশ নেই। এখন সে পরিবর্তন হয়ে গেছে। কথায় কথায় সিগারেট খায়, মানুষকে মারধর করে। আম্মু, আমার কি ভুল ছিল? তোমার ছেলেকে ভালোবেসে কি আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছি, যে কারণে আজকে আমার জীবনটা এরকম হয়ে গেছে? যদি সে চাইতো তাহলে তো আমি তাকে আমার সবটুকু উজাড় করে দিতাম, কিন্তু তা সে না করে। পরীকে আর কোনো কিছু বলতে না দিয়ে মমতা বেগম থামিয়ে দেয়। মমতা বেগম পরীকে জড়িয়ে ধরে হাউমাউ করে
কাঁদতে থাকে। আকাশের বোন, আকাশের ভাই, আকাশের পুরো পরিবার কাঁদছে। শুধু আকাশের বাবা কাঁদছে না। তাদের এরকম অবস্থা দেখে আকাশের বাবা বলে ওঠেন, এসব কিছু তোমাদের মায়ের জন্য হয়েছে। ছেলেটা আদৌ অপরাধী কিনা সেটা প্রমাণ হয়নি, কিন্তু তার আগে তোমরা তাকে অপমান করেছো, লাঞ্ছনা করেছো, অবহেলা করেছো। আজকে আমার ছেলেটা একটা রাস্তায় বকাটে মাস্তান হয়ে গেছে। যে ছেলেটা নিজে ভাত খেতে পারতো না, সেই ছেলেটা কেন এখন রাস্তায় দেশি বিদেশি অস্ত্র হাতে নিয়ে মানুষদেরকে তাড়া করে। এর জন্য তোমরা সবাই দায়ী। ওগো, এটা বলো না। কোনো মা চায় না তার সন্তান খারাপ হোক। আমিও চাইনি। আমি যে আকাশকে খুব ভালোবাসি, কিন্তু ও যে এমন একটা কাজ করবে আমি সেটা মেনে নিতে পারছি না। আমার যত কষ্টই হোক, আমি মরে না যাওয়া পর্যন্ত ওই জানোয়ারটার মুখটা আমি দেখতে চাই না। সত্যি কথা বলতে আপনাদের নিশ্চয়ই জানার ইচ্ছে হচ্ছে যে গল্পের কাহিনীটা কি। কে আকাশ, কে এই পরী, কে বা কমিশনার? কেনই বা আকাশ মাস্তান হয়েছে? কেনই বা তার পরিবার তাকে মেনে নিচ্ছে না? কী এমন হয়েছিল আকাশের সাথে যে কারণে আকাশ আজকে ভার্সিটির সেরা স্টুডেন্ট হওয়ার সত্ত্বেও এখন একটা বর্তমান রাস্তার বকাটি মাস্তান হয়েছে, যে কিনা দিন দুপুরে প্রকাশ্যে মানুষের চোখের সামনে হত্যা করে? কাউকে হত্যা করতে দুইবার ভাবে না। গল্পের শুরুতেই থাকুন এবং শেষ পর্যন্ত থাকুন, সবটা দেখবেন। আমি চ্যানেলের রাইটার একটা গল্প কষ্টের গল্প লিখতে চাচ্ছি, যেটা হামেশাই মানুষের জীবনে ঘটে থাকে। যদি তোমরা শুনতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবা, তবেই গল্পটা লেখা শুরু করব। তবে গল্পটা খুব ভালো হবে, এইটুকু আশ্বাস দিতে পারি ইনশাল্লাহ। পরিবারের কেউ আর কোনো কথা বলে না, সবাই চুপচাপ হয়ে যায়। পরি আকাশদের বাড়িতে থেকে যায়, কেননা আকাশের মা ভারী অসুস্থ। ভার্সিটির ছাত্রছাত্রীরা ঢুকছে ভার্সিটির ক্যাম্পাসে। অসংখ্য ছাত্রছাত্রী ভার্সিটিতেই পড়াশোনা করে। এখানে পড়াশোনা করতো আকাশ, কিন্তু সময় পরিস্থিতি আকাশের বিপক্ষে গিয়ে আকাশের জীবনটা অন্ধকারে ছেড়ে দিয়েছে। আচ্ছা চলো তাহলে অতীতটা হালকা করে ঘুরিয়ে নিয়ে আসি আপনাদের, যে কী কারণে আকাশ গল্পের শুরুতে সেই ঋতু নামের মেয়েটিকে হত্যা করেছিল নৃশংসভাবে। সবার মনে তো আছে কিভাবে হত্যা করেছিল এখানে, কিন্তু অনেকজনকে মারা বাকি আছে। তাহলে গল্পের সাথেই দেখো। দিনটা সোমবার। কলেজে পার করে ভার্সিটিতে ভর্তি হয়েছে আকাশ। আকাশ পরিবারের সবচেয়ে আদরের এবং সবচেয়ে ছোট। পরিবারের ছোট সন্তান হওয়ায় আকাশের কোনো অভাব নেই। তার ভাই থেকে শুরু করে তার বোন, এমনকি তার ভাবি পর্যন্ত একে খুব ভালোবাসে। আকাশ আজকে ভার্সিটিতে ভর্তি হবে, কিন্তু আকাশ এখনও পড়ে পড়ে বিছানায় উপরে ঘুমাচ্ছে। অন্যদিকে ভার্সিটির সময় শেষ হয়ে যাচ্ছে। ছেলে এখনও ঘুমাচ্ছে দেখে মমতা বেগম চিৎকার করে বলে ওঠে, মিতু, আকাশ এখনো ঘুম থেকে উঠিনি, দেখো তো ও ভার্সিটিতে কখন যাবে ভর্তি হতে। এক এক করে সবাই ডাইনিং টেবিলে এসে বসে পড়ে। আকাশ এখনও ঘুমাচ্ছে। কিচেন রুম থেকে আকাশের ভাবি মিতু বলে ওঠে, মা, আকাশ তো এখনো ঘুমাচ্ছে মনে হয়, ওকে ডাকতে যেতে হবে। আপনারা সবাই বসেন, আমি আপনাদের খাবার দিচ্ছি, তারপর ওকে ডাকতে যাচ্ছি। মিতুর কথা শুনে আকাশের বড় বোন নীলা এবার বলে ওঠে, ভাবি, তুমি আমাদের সবাইকে খাবার দাও। ওর কথা বাদ দাও, ওকে প্রতিদিন ডাকতে যেতে হবে কেন? কুত্তাটা জানে না যে আজকে ওর ভার্সিটি ভর্তি হতে হবে? খায় আর ঘুমায় শুধু। নীলার কথা শুনে পাশে বসে থাকা মমতা বেগম এবার বলে ওঠে, এই তুই আমার ছেলেকে একদম কুত্তা বলবি না। ও যদি জানতে পারে তুই ওকে গালি দিয়েছিস, তাহলে তোর মাথার চুল কিন্তু একটাও রাখবে না। সবটা তো তোমার জন্য হয়েছে, আরও হাস করে দাও। বাবা, এটা নাও, ওটা নাও, এটা খাও। চুপ, আমার ছেলেকে নিয়ে আর একটাও কথা বলবে না। বইয়ে গেছে তোমার ছেলেকে নিয়ে কথা বলতে। আচ্ছা নীলা আপু, তুমি খাও, আর আমি আকাশকে ডেকে আনছি। ও মনে হয় এখনো ঘুমাচ্ছে। এই নীলা, তুই এবার চুপ করবি? আকাশ জানতে পারলে কিন্তু সত্যি তোর সব মাথায় চুল উঠিয়ে নিবে। হ্যাঁ, আমি তোকে বলতে ভুলে গেছি, কালকে যে তুই টাকা বলছিলিস না, আকাশ কালকে তোর পাশ থেকে সব টাকা নিয়ে গেছে। তারপর অফিসে গিয়ে সেখানে গিয়ে আমার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দুটোই নিয়ে চলে গেছে। কালকে ওর বন্ধুর সাথে পার্টি দিয়েছে, অনেক টাকা কালকে খরচ করেছে। কই, আমি তো জানি না। তুই এখন আমাকে জানাচ্ছিস? ও কিসের পার্টি করেছিল? খারাপ ছেলেদের সাথে আড্ডা দিয়েছিল নাকি? মা, তুমি একটুতেই বেশি টেনশন করো। আকাশ এমন ছেলে, ও কালকের ওর বন্ধুর সাথে পার্টি দিয়েছিল, কারণ ও ভার্সিটিতে ভর্তি হবে আর কলেজে টপার হয়েছিল বলে সাথে কোনো মেয়েকে নাকি বলে প্রপোজ করবে। মেয়েটাকে নাকি খুব ভালোবাসে এবং পছন্দ করে। মেয়েটাকে আমার বাড়িতে নিয়ে আসতে বলবি, ঠিক আছে? আর শোন, আমি অফিসে চলে গেলাম, তোরা খাওয়া দাওয়া করে ওকে ভার্সিটিতে ভর্তি করে দিয়ে নিজের কাজে চলে যাবি।
তারপর আর কোনো কথা না বলে আকাশের বাবা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ে। আকাশ এখনও ঘুমাচ্ছে। আকাশের ভাবি ওপরে গিয়ে আকাশকে ডাকতে থাকে, কিন্তু আকাশ ওঠে না। এটা দেখে আকাশের ভাবো মিতু বাথরুম থেকে এক বালতি পানি নিয়ে এসে ঢেলে দেয় আকাশের ওপরে। হঠাৎ করে এমন হওয়াতে আকাশ চিৎকার দিয়ে লাফিয়ে উঠে বলে, বাঁচাও, আমাকে বাঁচাও, ও মা গো বাঁচাও, আমাদের ছাদ ফেটে বৃষ্টি পড়ছে। আকাশের কথা শুনে তার ভাবি হোক চেঁচিয়ে ওঠে। তারপর মুচকি হেসে বলে ওঠে, আরে ওই বাদর, আকাশের পানি নয়, ওটা বালতির পানি, 7 ফুটও হয়নি। তাড়াতাড়ি রেডি হয়ে নে, এবার ভার্সিটিতে ভর্তি হতে যাবি তো, না হলে কিন্তু আরও 1 বালতি পানি দিব। ও মাই গড, ভাবি তুমি এটা কি করলে? আমার এত স্বাদের ঘুমটা নষ্ট করে দিলে। যখন তোর বউ আসবে এই দায়িত্ব তোর বউ পালন করবে। এখন যেহেতু আমি আছি তাহলে আর কোনো কথা হবে না। বউ আর আসবে কি করে? বউ আসার আগেই তো তুমি আমার স্বপ্নটাকে ভেঙে দিলে। নিচে ভাইয়া আছে, আপু আছে, তাদেরকে না পাঠিয়ে আমাকে যেতে হবে কেন? তুই বিছানা থেকে উঠে ফ্রেশ হবি নাকি আরও 1 বালতি পানি এনে ঢেলে দিব? ও মাই গড, যাচ্ছি। তারপর তারা খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নেয়। তারপর ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। ভার্সিটিতে গিয়ে আকাশ ভর্তি হয়ে নেয়। আকাশ ভার্সিটির পাশাপাশি নিজেদের কোম্পানি দেখাশোনা করছে। অন্যদিকে পরি ভার্সিটিতে অপেক্ষা করছে আকাশের জন্য। আজকে তাদের কোনো এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা। ক্যাম্পাসের মাঠে তারা সবাই মিলে বসে আছে। এখানে কার নিয়ে এসে উপস্থিত হয় আকাশ। আকাশ কার পার্কিং করে তাদের কাছে গিয়ে আড্ডা দিতে থাকে। তাদের বন্ধু সোহাগ বলে ওঠে, কিরে আকাশ, আজকে এত দেরি করলি কেন? আজকে না আমাদের সবার ঘুরতে যাওয়ার কথা? আকাশ কোনো কিছু বলতে যাবে তার আগেই পরি বলে ওঠে, কি আর আমাদের কথা মনে আছে যে সে আমাদের সাথে ঘুরতে যাবে? ও তো ব্যস্ত মানুষ। না মানে আসলে হয়েছে, আর অভিনয় করতে হবে না, বলে দিলেই হতো ঘুরতে যাব না, শুধু শুধু এখানে অপেক্ষা করালে। এই বলে যখন পরি সেখান থেকে চলে যেতে নেবে তখনই পেছন থেকে টান দিয়ে আকাশ পরীকে পেছন থেকে জড়িয়ে ধরে আর বলে ওঠে, বুঝলাম না, এখানে রাগ করার কি আছে? আচ্ছা চলো সবাই ঘুরে আসি। তারপর সবাই আড্ডা দেয়, অনেক ঘোরাঘুরি করে। দেখতে দেখতে কয়েক মাস কেটে যায়। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, পরি কিন্তু আকাশের থেকে 6 মাসের সিনিয়র। অর্থাৎ আকাশ অনার্স প্রথম বর্ষে পড়ে। আকাশ যখন কলেজে পড়তো তখন তার পরীকে ভালো লাগে, আর তখন থেকেই পরীকে বিরক্ত করতো। পরি আকাশকে বারবার ফিরিয়ে দিয়েছে, অনেক গালিগালাজ করেছে, মারধর করেছে, রাস্তায় দাঁড়িয়ে থাকলে তাকে থাপ্পড় দিয়েছে। তবুও আকাশ পরির পেছন ছাড়েনি। পরি আকাশের এরকম পাগলামি আর ভালোবাসা দেখে সেও আকাশের প্রেমে পড়ে। চলতে থাকে তাদের ভালোবাসা। সেখান থেকে ভার্সিটি লাইফে চলে আসে তারা। এমনকি পরি আকাশের বাড়িতেও গেছে, তাদের সাথে আড্ডা দিয়েছে, থেকেছে। আকাশের মা মমতা বেগমের পরীকে খুব ভালো লেগেছে। আকাশ ভার্সিটিতে লেখাপড়ার পাশাপাশি মারপিট করত। আকাশ আর পরির ভালোবাসার কথা সকলে জানত, এমনকি তাদের শিক্ষকরা পর্যন্ত। যেহেতু তাদের ভালোবাসা পারিবারিকভাবে মেনে নিয়েছে, তাই ভার্সিটি বা বন্ধুবান্ধবের মধ্যে কেউ কখনো কোনো কথা বলেনি। একদিন ভার্সিটির ভেতর ক্লাস করছে পড়ে, ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছে বন্ধুদের সাথে আকাশ। তখন সেখানে একটা মেয়ে আসে, আর মেয়েটা এসে বলে ওঠে, হাই সবাই, কেমন আছো? আমি তোমাদের সিনিয়র মিতু। আচ্ছা, আমি কি তোমাদের সাথে আড্ডা দিতে পারি? মিতুর কথা শুনে সবাই সেদিকে হা করে তাকিয়ে আছে। তখন সোহাগ বলে ওঠে, কিন্তু আপনি তো আমাদের থেকে সিনিয়র, আমাদের সাথে কি আপনি আড্ডা দিতে পারবেন? তাছাড়া আপনি আমাদের সাথে বন্ধুত্ব করতে চাচ্ছেন কেন? কেন বন্ধুত্ব করতে পারি না? আসলে তোমাদের সাথে কথা বলতে এলাম এই ব্যাপারে। তোমাদের বন্ধু এবং ভালোবাসা দেখে সত্যি আমি ইমপ্রেস হয়েছি, তাই তোমাদের সাথে বন্ধুত্ব করতে এলাম। ভার্সিটির সবাই তোমাদের প্রশংসা করছিল, তাই তোমাদের সাথে পরিচয়। আমিও তোমাদের দলের একজন হতে চাই। আমাকে কি তোমাদের বন্ধু করা যাবে না? মেয়েটির কথা শুনে সবাই হা হয়ে আছে। সোহাগ আকাশকে ইশারা দেয়। তখন আকাশ বলে ওঠে, ঠিক আছে, আপনি আমাদের বন্ধু হতে পারেন, কিন্তু শুধু বন্ধুত্বটা বজায় রাখবেন। কিন্তু আমি যতদূর জানি বন্ধুদের মাঝে তো আপনি তুমি এসব চলে না, শুধু তুই। এরপর তারা একে অপরকে পরিচিত হতে থাকে। তারা সবাই মিলে আড্ডা দিচ্ছে, হেসে হেসে কথা বলছে। আকাশ আর মেয়েটি মৃত্যু এক জায়গায় বসে হাসাহাসি করছে। অন্যদিক থেকে সবে মাত্র ক্লাস থেকে বের হয়েছে পরি। হঠাৎ করে পরির চোখ চায়
আকাশ কোন একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে দেখে পরীর মাথা যায় বিগড়ে। পরী আর সেখানে এক মুহূর্ত দেরি না করে আকাশের সামনে যায়। তারপর আকাশকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে তার সামনে বসে থাকা মিতু নামের মেয়েটিকে গালে পর পর কয়েকটা থাপ্পড় মারে। এতগুলো থাপ্পড় খেয়ে সবাই হতবাক দৃষ্টিতে সেদিকেই তাকিয়ে আছে। মিতু নামের মেয়েটি তো পুরো ভ্যাবাচাকা খেয়ে ফেলেছে। এতগুলো মানুষের সামনে হঠাৎ থাপ্পড় খাওয়াতে বেশ লজ্জাও পায় মিতু। মিতু কোনো কিছু বলতে যাবে তার আগে আরও দুটো থাপ্পড় লাগিয়ে দিয়ে পুড়িয়ে এবার চিৎকার করে ওঠে আকাশ শার্টের কলার ধরে। আকাশ, তুই এত লুচু! ছি, আমি না থাকায় তুই অন্য একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলছিস। ও তোর হাত ধরেছিল কেন? ও আমাদের বন্ধু। ও এতগুলো বন্ধু থাকতে এখন মেয়ে বন্ধুরও তোর প্রয়োজন? আর এই শাকচুন্নি, তুই কোন সাহসে আকাশের হাত ধরেছিস? আর কেন আকাশের সাথে তুই হেসে হেসে কথা বলবি? আকাশ শুধু আমার। আরে আপু, এটা আপনি কি বলছেন? আমরা শুধু ফ্রেন্ড। একজন ফ্রেন্ড আরেকজনের তো হাত হতে পারে। চুপ শাকচুন্নি, আর একটা কথাও বলবি না। তুই আকাশের থেকে দূরে দূরে থাকবি। আর হ্যাঁ, চল, আজকে তোকে মজা দেখাচ্ছি। কাউকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে পরি আকাশের শার্টের কলার ধরে টানতে টানতে গাড়িতে নিয়ে বসলো। তারপর গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে পরিদের বাড়িতে চলে আসে। তারপর আকাশকে পরি খাটের উপর ফেলে দেয়। তারপর দরজা বন্ধ করে আকাশকে খাটের উপর ফেলে দিয়ে তার উপর উঠে পাগলের মতো পরি আকাশকে কিস করতে থাকে। আকাশ অনেক বাধা দেওয়ার চেষ্টা করছে কিন্তু পরি কোনো কথাই শুনছে না। ধীরে ধীরে আকাশ নিজেকে আর সামলাতে না পেরে পরির সাথে ধীরে ধীরে তার হারিয়ে যেতে থাকে বিয়ে না করে ভালোবাসার অতর্ষা করে। যেখানে বিয়ে না করেও বর্তমান জেনারেশনে বহুবার গিয়েছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মিলে এখানে ওখানে সেখানে যেখানে ইচ্ছে মতো ডেটিং করেছে তারা। দীর্ঘ টানা 3 ঘন্টা পর তাদের হুঁশ ফেরে। লজ্জায় কেউ কোনো কথা বলে না। আকাশ ফ্রেশ হয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে মিতু বলছে, পরি, তোর খুব আকাশকে নিয়ে অহংকার না? তোর অহংকার আমি ভেঙে দিব। তোর ভালোবাসাকে যদি আমি কেড়ে না নিতে পারি তাহলে আমার নাম মিতু না। এতগুলো মানুষের সামনে তুই আমাকে থাপ্পড় মেরেছিস, এর প্রতিশোধ তো আমি নিবই। আকাশ আর পরি কেউ কাউকে আর লজ্জায় ফোন দেয়নি। দেখতে দেখতে আবারও 1 সপ্তাহ কেটে যায়। ভার্সিটিতে সবাই মিলে হাঁটা দিচ্ছে। তখন সেখানে উপস্থিত হয় মিতু। মিতু আজকে পরিকল্পনা করেই এসেছে সে আজকে যে করে হোক পরির থেকে আকাশকে আলাদা করবে। সবাই সেখানে আড্ডা দিচ্ছে। সেখানে মিতু এসে বলে ওঠে, ওই আকাশ, শুন একটু এদিকে, তোর সাথে কিছু কথা আছে। এখন যেতে পারবো না, পরে। এখন আমি আড্ডা দিচ্ছি। আয় না প্লিজ, খুব দরকার। তারপর আকাশ মিতুর সাথে যায়। মিতু আকাশকে নিয়ে দোতলায় একটা রুমে যায়। আকাশ প্রবেশ করে হঠাৎ করে ভেতর থেকে দরজা আটকে দেয় মিতু। এটা দেখে আকাশ বলে ওঠে, আরে, তুই দরজা বন্ধ করছিস কেন? মিতু কোনো কথা না বলে নিজের শরীরে পরনে থাকা সমস্ত জামা ছিঁড়ে ফেলে। চুলগুলো উস্কো খুস্কো করে দেয়। লিপস্টিকটা ওলট পালট করে দেয়। চাপা চিৎকার করতে থাকে, বাঁচাও বাঁচাও বলে। মিতুর চিৎকার সবাই সেখানে চলে আসে। রুমের দরজা ভেঙে ভেতরে দেখতে পায় আকাশ মিতুকে সাথে জোর জবরদস্তি করে রেপ করার চেষ্টা করছে। কিন্তু মিতু সবাইকে দেখে সেখানে দৌড়ে যায়, হাওমা করে কাঁদতে থাকে। মিতু বলে ওঠে, পরি আপু, এই জানোয়ারটা আমাকে আজকে এখানে রেপ করতে চেয়েছিল। আমি বাধা দেই। আমাকে অনেক মারধর করে, আমার সব কিছু শেষ করে দিয়েছে। আমি আর বাঁচতে চাই না। পরি নিজের চোখে সবকিছু দেখে প্রায় কেঁদে ফেলেছে। আকাশ কোনো কিছু বলতে যাবে তার আগেই পরপর কয়েকটা থাপ্পড়ের শব্দে কেঁপে ওঠে ক্লাসরুম। পরি বলে ওঠে, জানোয়ার, তুই এটা কেন করলি? আমি কি তোকে ভালোবাসিনি? তোকে কি আমি আমার সবটা উজাড় করে দেইনি? আরে তুই যদি আরও চাইতি তোকে আরও দিতাম, কিন্তু তুই, ছি ছি। বিশ্বাস করো পরি, আমি কোনো কিছুই করিনি। সব কিছু মিথ্যা বলছে। আমি ওর সাথে কোনো কিছুই করিনি। চুপ জানোয়ার কোথাকার, তোর মুখটাও আমি আর দেখতে চাই না। কেউ কখনো নিজের সম্মান নিয়ে মিথ্যা বলে না। পরি আরও বেশ কয়েকটা চড় থাপ্পড় লাগিয়ে দেয় আকাশকে। মুচকি মুচকি হাসছে। সবাই যে যার মতো বলছে। কেউ বলছে তাকে পুলিশে দাও, কেউ বলছে তাকে মেরে হসপিটালে পাঠিয়ে দাও। পুলিশকে ফোন করে পুলিশ এসে টানতে টানতে পুরো কলেজের সামনে থেকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে আকাশকে গাড়িতে করে নিয়ে যায় থানার উদ্দেশ্যে। থানাতে আকাশকে মারধর করে। আকাশের পরিবার খবর পেয়ে সাথে সাথে থানায় যায়। সেখানে কথা বলে জানতে পারে সত্যি তাদের ছেলেই কাজটা করেছে। আকাশের মা মমতা বেগম এটা শুনে জেলখানার ভেতরে আকাশকে বেশ কয়েকটা থাপ্পড় মারে। সেখানে তার মুখটা দেখতে চায় না বলে অনেক গালিগালিজ করতে থাকে। অনেক দিন কেটে যায়, কেউ আসেনি আকাশের সাথে দেখা করতে। পুলিশ আকাশকে অনেক মারধর করেছে, তবুও আকাশ কোনো কথা বলেনি। আজকে আকাশের বাবা এসেছে অনেক উকিল নিয়ে।
থানার ভেতরে। তারপর আকাশের বাবা উকিলের সাহায্যে সমস্ত প্রমাণ দিয়ে আকাশকে জেল থেকে বের করে নিয়ে যায় বাড়িতে। ঢোকার সাথে সাথে আকাশের ওপর এক কালো ঝড় আসে। মমতা বেগম বলে ওঠে, নীল, ওই জানোয়ারটাকে বাড়ির ভেতরে ঢুকতে দিবি না। আর বাড়ির ভেতরে ঢুকলেও তাকে অন্তত আমাকে মুখটা দেখাতে বলবি না, কেননা আমি কোনো জানোয়ারের মুখ দেখতে পারবো না। এই বলে সেখান থেকে চলে যায় মমতা বেগম। এক এক করে সবাই চলে যায় ধীরে ধীরে। সবাই অবহেলা করতে থাকে আকাশকে। আকাশকে সবাই অবহেলা করতে থাকে। কেউ আকাশের খোঁজ খবর নেয় না। সবাই যে যার মতো খাওয়া দাওয়া করে, কিন্তু আকাশ খেয়েছে কিনা কোনো খোঁজ খবর কেউ নেয় না। সবাই আকাশকে অবহেলা করতে থাকে। আকাশ খাবার টেবিলে নিজের খাবার খেতে এলে সবাই নিজেদের খাবারে পানি ঢেলে নিয়ে উঠে চলে যায়। আকাশ নিজেকে জেলখানার আসামি মনে করতে থাকে। আকাশ ঠিক করে নিয়েছে সে আর এখানে থাকবে না, চলে যাবে দূরের কোনো এলাকাতে, যেখানে থেকে কেউ তাকে খুঁজে পাবে না তার অস্তিত্ব। আকাশ মনে মনে বলে ওঠে, অনেক হয়েছে এই শহরের অবহেলা। আকাশ নিজের ভাগ্য নিজেই পরিবর্তন করবে। পকেট থেকে মোবাইলটা বের করে সিমটা ভেঙে ফেলে। ফোনটাকে সেখানে আছাড় মেরে বেরিয়ে পড়ে অজানা গন্তব্যের উদ্দেশ্যে। তারপর ধীরে ধীরে বাইরের আলো বাতাস আর কিছু অধার রাস্তার মানুষের সাথে ওঠা বসা করতে করতে তাদের সাথে তখন সে সেই সেলিব্রিটি ভাইরাল মাস্তান হয়ে যায়। সে নিজেও জানে না, সে বর্তমান নিজেই জানে না সে যে কে, তার পরিচয় কি করছে সে। কারণ এটাই ডিপ্রেশনে চলে গেছে যে সে বুঝতে পারে না সে কী করছে। এই পর্যন্ত কতজন আইনজীবীকে মেরেছে সে নিজেও জানে না, কতজন তার ডান ও বাম হাতে হত্যা হয়েছে সে নিজেও জানে না। এর মধ্যে কেটে যায় অনেকগুলো বছর। পুরোনো স্মৃতিগুলো ভুলতে থাকে আকাশ, কিন্তু বলতে পারে না। কথাই আছে না, একটা ভুল সারা জীবনের কান্না, একটা অপরাধ সারা জীবনের ভোগান্তি। সীমাহীন গন্তব্যের ঘটনা। চারিদিকে প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি হচ্ছে। যেহেতু বর্ষাকাল, বৃষ্টি হবে। বৃষ্টির পানিতে চারপাশে থই থই করে সাঁতার কাটছে। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। ছাতা নিয়ে দুটি মেয়ে পায়ে হেঁটে হেঁটে রাস্তার সাইড ধরে এগিয়ে যাচ্ছে নিজের গন্তব্যের উদ্দেশ্যে। এমন সময় হঠাৎ করে তাদের সামনেই কিছু বাইক এসে থামে। আচমকা এমন হতে চমকে ওঠে মেয়ে দুটোর মধ্যে থেকে বলে ওঠে একজন, এ কে আপনার? আর এভাবে রাস্তার মাঝখানে বাইক কেন থামালেন? আরে সুন্দরী, সেই কলেজ থেকে তোকে ফলো করছি, আর আজকে এখানে সুযোগ পেলাম, তাই তোকে কি করে ছাড়ি বল। মানে কি? আমি তো আপনাকে চিনি না, আর আপনি জানেন যে আমি কে, আমার পরিচয় কি, আর আমার বাবা কে। আরে ধুর শালি, তোর বাপের ভয় দেখাস না। তোর বাপ এখানকার কমিশনার, সবটা জানি আমি। তাই বলে কি আমি চুপটি মেরিয়ে থাকবো নাকি? ইডিয়েট কোথাকার! তুমি শালিকাকে বলছো? এই পরীর সাথে বেয়াদবি করার পরিণাম কত ভয়ঙ্কর হতে পারে সেটা তুমি হয়তো জানো না। তাই নাকি? তাহলে এবার অসভ্যতমি কাকে বলে সেটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এই বলে ছেলেটি বাইকের ওপর থেকে নেমে সামনে এসে দাঁড়ায় পরীর। তারপর পরীর কোমরে হাত দেয়, অন্যায় নিয়ে নেয়। সবাই হাসতে থাকে। আরও কোমরে হাত দিতে যাবে এমন সময় কোত্থেকে বিদ্যুৎ ও রকেটের এবং ভয়ানক ঝড়ে শীতর তুফান রমালের চেয়েও দ্রুত গতিতে কোথা থেকে এসে যেন ছেলেটির ডান হাতটা কেটে ফেলে কোন এক আগন্তুক। ছেলেটি সেখানে পাগলের মতো চিৎকার করতে থাকে, রাস্তার ওপর বসে ছটফট করতে থাকে। হঠাৎ করে এমন হওয়াতে পাশে দাঁড়িয়ে থাকা ছেলেগুলো প্রায় কয়েক হাত পিছিয়ে যায়। চমকে ওঠে পরিসহ তার বান্ধবী। মুহূর্তের মধ্যেই পরিবেশটা থমকে যায়। বৃষ্টির পানিতে রক্তটা যেন ভেসে যায় পুরো রাস্তা জুড়ে, শুধু রক্তাক্ত হয়ে গেছে আকাশের বৃষ্টির পানি। সবাই সামনে তাকিয়ে চমকে ওঠে। ছেলেগুলোর ভেতর যেন আর খোলে জানে। হার্টবিট, রক্তে চলাচল ও শ্বাসনালী যেন দ্রুত চলতে শুরু করে। হাত পাগুলো যেন প্যারালাইজড হয়ে যায়, মাথা কাজ করা বন্ধ করে দেয়, কপাল বেয়ে নাকের টকা বেয়ে টপ টপ করে ঘাম পড়তে থাকে। আগন্তুকটি দেখে সকলে নিস্তব্ধ ও শুনশান নীরবতা নিজেদেরকে আবরণ করে নেয়। পরি যেন ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে সামনে আকাশকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে। আকাশের মুখে সিগারেট, সাদা রংটা শার্টটাতে রক্তের অনেকটা ছিটি ফোটা, লম্বা বড় রামদা থেকে এখনো টপ টপ করে রক্তের ফোঁটাগুলো মাটিতে পড়ছে। তার ডান হাতে রক্তাক্ত সেই রামদাটা। ছেলেটি আর কিছু বলতে যাবে তার আগে 30 সেকেন্ডের মধ্যে বাম হাতটা সহ দুটো পা কেটে ফেলে। সিগারেটটা ফেলে দিয়ে পা দিয়ে পিষে পাগলের মতো চিৎকার করে হাসতে হাসতে বলে ওঠে, এই কুত্তার বাচ্চা, তোর সাহস হয় কী করে আমার সম্পদকে তুই গালি দিস? কোথায় হাত দিয়েছিলিস? কোমরে তার ওড়না নিয়ে নিয়েছিস, বলছিস না কেন? আকাশ চিৎকার করছে আর সিগারেট জ্বালিয়ে ছেলেটিকে মুখের ভেতর থেকে জিহ্বাটা বের করে সিগারেটের আগুন দিয়ে ছেলেটির জিহ্বাটা
লাগিয়ে দেয়। ছেলেটি শুধু চিৎকার করতে থাকে, সাথে লাফালাফি। ছেলেটা এক পর্যায়ে কর্মকাণ্ড দেখে আশপাশের ছেলেগুলো পালিয়ে যায়। ভয়ে ভয়ে পুরি কোনো কিছু বলে ওঠার আগেই ছেলেটির জিহ্বাটা কেটে ফেলে। তারপর সবাই সামনে প্রকাশ্যে এলোপাথারি ছুরি দিয়ে কোপাতে থাকে। এত পরিমাণ পেটের ভেতর ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, যার কারণে পাকস্থলী খেটে গিয়ে পেটের সমস্ত কিছু বেরিয়ে আসে বাইরে। ক্ষতবিক্ষত হয়ে যায় মুহূর্তের মধ্যে ছেলেটির শরীর। এই দৃশ্য দেখে পরি কোনো কিছু বলে ওঠার আগে সেন্সলেস হয়ে যায়। আকাশ সেখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে হাতের ইশারা দিতেই তার দলের ছেলেগুলো হসপিটালে নিয়ে চলে যায় পরীকে। আকাশ সেখান থেকে চলে আসে। দেখতে দেখতে কেটে যায় প্রায় 1 সপ্তাহ। আকাশকে এর মধ্যে শহরের কোনো জায়গায় দেখা যায়নি। আজকে ভার্সিটির সামনে বেশ কিছু ছেলেপুলের আনাগোনা দেখা যাচ্ছে। পরপর ভার্সিটির ভেতরে প্রায় 20 থেকে 15টা মোটরসাইকেল প্রবেশ করে। বাইক থেকে বেরিয়ে আসে আকাশের ছেলেপুলে। কিছুক্ষণ পর আকাশের ভার্সিটিতে প্রবেশ করে আকাশ। প্রবেশ করেছে দেখে যে যার মতো নিজের গন্তব্যের দিকে যেতে থাকে। আকাশ 2জন ছেলেকে দিয়ে হাঁটতে থাকে ক্যান্টিনের উদ্দেশ্যে। এমন সময় পেছন থেকে কেউ একজন বলে ওঠে, জানিস এসব চোর বাটপার খুনি মাস্তান সন্ত্রাসীরা কি করে? এত বড় একটা ভার্সিটিতে আসার সাহস পায়। প্রিন্সিপালও যেমন তেমন কোনো কিছু করতে পারে না, প্রশাসনও একেবারে জাতা। এইসব ছেলে পেলেকে দেখলে আমার গাগুলোয় বমি বমি ভাব পায়, শরীর চুলকাতে থাকে। পরীর এরকম কথাতে আকাশের ডান হাতটা এবার পিছনে ঘুরিয়ে বলে ওঠে, এই যে হ্যালো, কাকে কি বলছেন জানেন? কথা ভেবে চিনতে বলবেন। কথায় আছে না, যেমন কুকুর তেমন তার লেজ, ঠিক তেমনি যেমন বশ তেমন তার পোষা কুত্তা। দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই। কথাটা শুনে এবার থমকে যায় আকাশ। কেমন যেন এবার আকাশকে এই কথাটা খুব আঘাত লেগেছে। আকাশ এবার পরি নামের মেয়েটির সামনে এসে দাঁড়ায়। তারপর হঠাৎ করে ভার্সিটির সামনে এতগুলো শিক্ষার্থীকে সামনে রেখে পরপর বেশ কয়েকটা থাপ্পড় মারে আকাশ। আকাশ থাপ্পড় মারাতে ছিটকে পড়ে। তারপর পরীকে তুলে এবার হুঙ্কার ছেড়ে চিৎকার করে আকাশ বলে ওঠে, অনেক হয়েছে, অনেক বলেছিস, অনেক শুনেছি, আর শোনার ধৈর্য নেই আমার। তুই আমাকে যেটা নয় সেটা বলেছিস, তোকে ভালোবাসি বলে। এটা নয় যে তোর সব কথা আমাকে মেনে নিতে হবে আকাশ। আর সেই আকাশ নেই যে কিনা 1000 অপমান সহ্য করার পরও তার প্রতিবাদ করবে না। তোকে বুঝিয়ে দেব রেপ কাকে বলে, রেপিস্ট কাকে বলে। এই বলে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে পরীকে কোলে করে ঘাড়ে নিয়ে চলে আসে ভার্সিটির দোতলা রুমে। সেখানে নিয়ে গিয়ে বেঞ্চের উপর ফেলে দেয় পরীকে। তারপর ক্লাসরুমের দরজা লাগিয়ে দেয়। সবাই দৌড়াতে থাকে সেদিকে। ভয়ে কেউ আর কথা বলে না, কেননা আকাশের ছেলেপুলেগুলো সেই রুমের চারদিক দিয়ে বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকে। পরীর বান্ধবী পরীর বাবা কমিশনারকে কল করে। কমিশনার সাহেব দ্রুত ফোর্স নিয়ে ইউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। আকাশ ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। পরী বলে ওঠে, দেখ, তুই কিন্তু আমার কাছে আসবি না, আমি কিন্তু তোকে মেরে ফেলবো, না হলে আমি এখান থেকে নিচে ঝাঁপ দিব। তুই আমাকে মারতে চাইলেও পারবি না, আর আমি মারতে দিব না। আর তুই নিজেও মরতে চাইলে তোকে মরতে দিব না। তোকে আজকে বোঝাবো কাউকে অপমান করলে তার কতটা ব্যথা লাগে। এই বলে আকাশ সেখানে পাগলের মতো রেপ করতে থাকে পরীকে। পরী চিৎকার করতে থাকে। পরী চিৎকারের জন্য লজ্জায় কলেজের ছেলে মেয়েগুলো সেখান থেকে পালিয়ে যায়। আকাশ পাগলের মতো এখন অত্যাচার করতে থাকে পরীর শরীরের ওপর। পুরো রুমটা রক্তে ছেয়ে যায়। ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসতে থাকে পরী। আকাশও বুঝতে পারে সে কী করেছে। দ্রুত আকাশ সরে যায়। তখনই আকাশ সেখান থেকে বেরিয়ে যেতে নেবে, তখনই প্রায় 3 শতাধিক পুলিশ চারদিক দিয়ে ঘিরে রাখে আকাশকে। ঝড়ে বেগে কোত্থেকে যেন আকাশের গালে পরপর একটা থাপ্পড় পড়ে। দেখতে পায় স্বয়ং তার মা মমতা বেগম দাঁড়িয়ে আছে। মমতা বেগম আর কোনো কথা না বলে ভেতরে প্রবেশ করে। নিজের চোখের সামনে নিজের হবু বৌমার এরকম করুণ পরিণতি দেখে কান্নায় ভেঙে পড়ে। দ্রুত পরীকে ঠিকঠাক করে হসপিটালের উদ্দেশ্যে পাঠিয়ে দেয় মমতা বেগম। বাইরে বের হয়ে নিজের পায়ের জুতা খুলে সকলের সামনে মমতা বেগম আরও বেশ কয়েকটা থাপ্পড় মারে জুতা দিয়ে আকাশের গালে। মমতা বেগম বলে ওঠে, জানোয়ার কথাকার, তোর কি লজ্জা হবে না? একটা মেয়েকে ভোগ করে আরও একটা মেয়েকে ভোগ করতে এসেছিস। মমতা বেগম সবার সামনে আরও মারতে যাবে আকাশকে। এমন সময় আকাশের বাবা বলে ওঠে, দেখো, যা হওয়ার সেটা হয়ে গেছে, ওকে এবার ছেড়ে দাও। আর ওর সাথে পরীর বিয়ে হবে, তবে আজকেই। ওকে বাড়িতে নিয়ে যাও, আর পরীর বাবা মাকে আমাদের বাড়িতে আসতে বলো। আজকে ওদের বিয়ে দিব, তার আগে হাসপাতালে চলো। তারপর তারা সবাই মিলে হসপিটাল চলে যায়।
অনেক রক্তপাত হওয়ার কারণে এখনই পরীর জ্ঞান ফেরেনি। তবে পরীর জ্ঞান ফিরতে একটু সময় লাগবে। এদিকে বাড়িতে বিয়ের আয়োজন করছে সবাই মিলে। কয়েক ঘন্টার মধ্যে পরীর জ্ঞান ফিরে আসে। পরীর জ্ঞান ফেরার সাথে সাথে হাউমাউ করে কাঁদতে থাকে। পরী সবাইকে জড়িয়ে ধরে অনেক বুঝিয়ে সুঝিয়ে পরীকে বিয়েতে রাজি করায়। তারপর চলে যায় আকাশের বাড়িতে। সেখানে ইসলামিকভাবে তাদের বিয়ে দেওয়া হয়। পরিবেশটা এখন বেশ মোটামুটি ঠান্ডাই আছে। চারিদিকে শুনশান। 7-8টা বাজে। স্বল্প পরিমাণে কিছু অতিথি এসেছিল আকাশের বাড়িতে। তারা খেয়ে দিয়ে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সবেমাত্র আকাশ নিজের রুমে প্রবেশ করতে যাবে এমন সময় পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। ফোনের ওপাশ থেকে বলে ওঠে, ভাই, জিল্লু ও কাল্লুর পুরো গ্যাংকে আমরা মেরে ফেলেছি। এখন লাশগুলোকে গুম করে দিব নাকি পুলিশের কাছে দিয়ে দিব? শোন, লাশগুলোকে থানার সামনে ফেলে আয়, যাতে সারা পৃথিবী জানতে পারে অত্যাচারী জিল্লু আর কাল্লু দুনিয়ার মায়া ত্যাগ করেছে। ওকে ভাই, ঠিক আছে। রুমের ভেতর প্রবেশ করতে করতে কথাগুলো বলছিল তারা। ডান হাতকে এমন সময় কথাগুলো শুনে নেয় পরী। পরী ভয়ে কাঁপতে থাকে। ভেতর থেকে দরজাটা আটকে দেয় আকাশ। পরীর সামনে গিয়ে দাঁড়ায় আকাশ। আকাশ কিছু বলতে যাবে, তার আগে পরী বলে ওঠে, দেখ, তোর মতো একটা ধর্ষক, খুনি, লম্পট, চরিত্রহীন ছেলেকে আমি আমার স্বামী হিসেবে মানতে পারবো না। আর তুই আমার কাছে আসার চেষ্টাও করবি না। দেখো পরি, আমি এখনও তোমাকে ভালোবাসি। আর তোমার সাথে যেটা করছি সেটা রাগের বশে করেছি। আমি সত্যিই কোনো অপরাধ করিনি। তুমি আমাকে আবারও ভুল বুঝছো। চলো নতুন করে জীবনটাকে শুরু করি, সব ভুলে গিয়ে। একটা মানুষের সাথে সংসার করা যায়, কিন্তু কোনো অমানুষ কুত্তার সাথে করা যায় না। পরি, তুমি ভুলে যেও না, আমি কিন্তু তোমার স্বামী হই। আমি কিন্তু আমার অপমান সহ্য করব না। কি করবে? আমাকে মেরে ফেলবে নাকি আবার প্রকাশ্যে ধর্ষণ করবি? আকাশ আর কোনো কথা বলে না। সেখান থেকে আকাশ বেরিয়ে যায়। পরের দিন সকালে সবাই খেতে বসেছে। আকাশ এখনও ওঠেনি। পরী সবাইকে খাবার পরিবেশন করছে, সাথে তার ভাবি মিতু। আকাশ এখনও খাবার টেবিলে আসেনি। সবাই খাবার খেতে শুরু করবে এমন সময় আকাশ নিচে আসে, খাবার টেবিলে বসে পড়ে। পরী সবাইকে খাবার দিচ্ছে, কিন্তু আকাশকে দিচ্ছে না। আকাশ চুপচাপ বসে আছে, যে যার মতো খেয়ে চলেছে। আকাশের প্লেট খালি দেখে তার বাবা নিজে উঠে তাকে খাবার দেয়। আকাশ এটা দেখে খাবারের পানি ঢেলে দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। রাত 8টা বাজে। রাস্তার উপরে কুড়াল নিয়ে দৌড়াচ্ছে আকাশ। তাড়া করেছে 3টে ছেলেকে। ধরতে পারে শরীর থেকে মাথাটা আলাদা করে দিবে আকাশ। ছেলেগুলো রেপ করে পালাচ্ছে। এটা আকাশের পেয়ে সেখানে আসে, কিন্তু তাদেরকে মারতে পারেনি। বাড়ি ফিরে 12টার দিকে সবাই ঘুমিয়ে গেছে। পরী এখনও জেগে আছে। দরজা খুলে ভেতরে প্রবেশ করে আকাশ। ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। রাত 3টা বাজে। এমন সময় চিৎকার চেঁচামেচিতে বাড়ির সবাই চমকে ওঠে। সাথে চমকে ওঠে আকাশ। আকাশ কিছু বলতে যাবে, তাকে বাইরে থেকে সবাই দরজা ধাক্কাতে থাকে। পরে দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। পরীর এরকম অবস্থা দেখে সবাই আতঙ্কে পড়ে যায়। টপ টপ করে তাজা লাল রক্ত গড়িয়ে পড়ছে সাদা ফ্লোরটাতে। পরীর এরকম অবস্থা দেখে সবাই চেঁচামেচি শুরু করে দৌড়াদৌড়ি করে বক্স নিয়ে এসে ব্যান্ডেজ করে দেয়। পরী কাঁদে থাকে। মমতা বেগম বলে ওঠে, কিরে, তোর এরকম অবস্থা কি করে হলো? পরী এবার আকাশের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে খান্নার ভাব নিয়ে বলে ওঠে, মা, আমি আকাশের সাথে থাকতে পারবো না। ও আমাকে মেরে ফেলবে। ওকে আমি রাতের খাবার খাওয়ার কথা বলতে গেলে ও ব্লেড দিয়ে আমার 2 হাত ছিঁড়ে দেয়। আরও বলেছে আমাকে গলা টিপে মেরে ফেলবে। এই কথা শুনে মমতা বেগম রেগে আরও কয়েকটা থাপ্পড় মারে আর বলে ওঠে, তোকে ওই জানোয়ারটার সাথে থাকতে হবে না, তুই আজ থেকে নীলার সাথে থাকবি। যে যার মতো অনেক কথা শোনায়। শুধু আকাশের বাবা আকাশকে সব কিছু মেনে নিতে বলে। সেখান থেকে চলে যায়। আকাশ ভাবতে পারেনি পরী তার সাথে এমন কেন করছে। সে তো কোনো অন্যায় করেনি। দেখতে দেখতে এইভাবে অবহেলার মধ্যে দিয়ে প্রায় 2 মাস কেটে যায়। এই 2 মাসে আকাশ বাড়ির কারোর সাথে কথা বলেনি, খাবার খায়নি। আকাশ তার বাবার কথাতেই অফিসে জয়েন করেছে, কিন্তু এখনও পুরোপুরি মাস্তানি ছাড়তে পারেনি। আকাশ এখন আগের থেকে অনেকটা নিজেকে পরিবর্তন করে নিয়েছে। আকাশ এখন অনেক রাত করে বাড়িতে ফিরে। বাড়ির সবাই যখন ঘুমিয়ে যায় তখন সে বাড়ির ভেতর প্রবেশ করে আর খুব সকালেই বেরিয়ে পড়ে, যখন সবাই ঘুমের ঘোরে ঘুমিয়ে থাকে। আজকেও আকাশ খুব সকালে বেরিয়েছে। আকাশ আগে থেকে শুকিয়ে গেছে, কেমন যেন হয়ে গেছে। আকাশ কারোর সাথে কথা বলে না, এমনকি সে আগে থেকে আর মাস্তানি করে না, খুন খারাপই তেমন করে না। সাধারণ মানুষের মতো জীবনযাপন শুরু করেছে, আগের মতো পাগলামি করে না। কিন্তু তার দলের কাজ এখনও ছেড়ে দেয়নি। তার অবর্তমানে তাদের ছেলেগুলোর কাজ করছে। আকাশ অফিসে কাজ করছে। এমন সময় তার বাবা ফোন করে বলে ওঠে, হ্যালো আকাশ, কোথায় তুই? হসপিটালে চলে আয়। পুরি মাথা ঘুরে পড়ে গেছে, ওকে হাসপাতালে নিয়ে এসেছি।
আকাশ কল কেটে দেয়। এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। দেখতে পায় আকাশ সবাই টেনশনে আছে, চিন্তা করছে। আকাশকে বলে ওঠে, বাবা কি হয়েছে? তোমরা সবাই টেনশনে আছো কেন? কেউ কোনো কথা বলে না। আকাশ ভারী ভয় পেয়ে যায়। এমন সময় ভেতর থেকে ডাক্তার সাহেব এসে বলে ওঠে, অভিনন্দন, আপনি বাবা হতে চলেছেন। বেবি মা দুজনে সুস্থ আছে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো খেলে আরও সুস্থ হয়ে যাবে। এই কথা শুনে সবাই আনন্দে হাসতে থাকে, উল্লাস করতে থাকে। আকাশ ভীষণ খুশি, কারণ সে বাবা হতে চলেছে। এক এক করে সবাই দেখা করতে আসে, শেষে আকাশ যায়। আকাশ পরীর সামনে গিয়ে বসে পড়ে। আকাশ কিছু বলতে যাবে, তার আগেই পরী বলে ওঠে, তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো, আমি তোমার সব কথা শুনবো। আমি বাবা হতে চলেছি, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। অত খুশি কিছুই হয়নি। আমি এই সন্তানকে রাখছি না, একে আমি মেরে ফেলবো। মুহূর্তের মধ্যেই আকাশের মুখ কালো হয়ে যায়। আকাশ কী বলবে ভেবে পায় না। আকাশ বলে ওঠে, কিন্তু কেন? তুমি কেন মেরে ফেলতে চাও ওকে? কারণ ও হচ্ছে একটা ধর্ষকের ছেলে, আর আমি কোনো ধর্ষকের ছেলেকে আমার গর্ভে বড় করতে পারবো না, কারণ সে তো তার বাবার মতোই হবে। আকাশ অনেক বুঝায়, কিন্তু পরী কোনো মতেই বুঝবে না। তারপর তারা বেরিয়ে চলে আসে বাড়িতে। এই কথা শুনে সবাই তাকে অনেক বোঝায়। পরী রাজি হয়ে যায়। আগের মতো চলতে থাকে। দেখতে দেখতে 6 মাস কেটে যায়। রাত 2টা বাজে। সবে মাত্র বাড়ির ভেতর প্রবেশ করেছে আকাশ। পরী এখন আকাশের সাথে এক রুমে থাকে। দেখতে দেখতে প্রায় পরীর পেটটা আগের থেকে বড় হয়ে গেছে। সে কী যেন ভেবে পরীর পেটের কাছে গিয়ে যখনই চুমু খেতে যাবে, তখনই পরী চমকে গিয়ে পরপর বেশ কয়েকটা চড় মারে আর চিৎকার করে বলে ওঠে, তোর শরীরের এত চাহিদা জানোয়ার, যেখানে আমি কিনা 7 মাসের অন্তঃসত্ত্বা, সেখানে তুই আমাকে ধর্ষণ করতে এসেছিস, তোর চাহিদা মেটাতে এসেছিস। আকাশ এই কথা শুনে হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে পরী। আবার বলে ওঠে, তোর মুখটাও আমি আর দেখতে চাই না জানোয়ার কোথাকার। তুই আর তোর সন্তান কখনোই তোদের পাপী মুখ আমাকে দেখাবি না। আকাশ পুরোপুরি পাল্টে গেছে। মাস্তানি ছেড়ে দিয়েছে, তাই তাকে মারার জন্য সবাই খুঁজেছে, সুযোগ পেলে মেরে ফেলবে। আকাশ এখন আগে থেকে আরও দেরি করে বাড়ি ফিরে। খুব ভোরে বাসা থেকে বেরিয়ে যায়, আবার খুব গভীর রাতে বাড়ি ফিরে। আকাশ এখন গেস্ট হাউসে থাকে। দেখতে দেখতে 8 মাস কেটে যায়। পরী ধীরে ধীরে নিজের ভুল বুঝতে পারে। সে এখন আকাশকে আপন করে নিতে চায়। কেমন যেন তার অনুভূতি কাজ করে আকাশের প্রতি। রাত 3টা বাজে। রুমের দরজা খুলে ভেতর প্রবেশ করে আকাশ। রুমের ভেতর পরীকে দেখে চমকে যায়, কিন্তু না দেখার ভান করে ফ্রেশ হয়ে যখনই ঘুমাতে যাবে, তখনই পেছন থেকে পরী বলে ওঠে, আকাশ, তোমার সাথে আমার কিছু কথা ছিল। আমার সাথে আবার কিসের কথা? যদি তোমার কোনো কিছু লেগে থাকে বাবাকে দিয়ে দিও, আমি কিনে এনে বাবার হাতে দিয়ে দিব। না, আসলে আমার ওখানে একা থাকতে আর ভালো লাগে না। তাতে আমি কি করতে পারি? না, আসলে আমার ভয় করছে, কখন কি হয়ে যায় বলা তো যায় না। আচ্ছা ঠিক আছে চলো, তবে হ্যাঁ, এত রাত করে ঘুম মেরো না, বাচ্চার ক্ষতি হবে। তারপর আকাশ আর কোনো কথা না বলে পরী রুমে যায়। ফ্লোরে শুয়ে পড়ে আকাশ। পরী বলে ওঠে, এ কি, তুমি ওখানে কেন? বিছানায় আসো। অভ্যাস হয়ে গেছে, এখন নরম জায়গায় ঘুমালে শরীর ব্যথা ধরে যাবে। তাছাড়া কখন কি করে ফেলি, আমি তো একজন ধর্ষক, বলা যাবে না। কথাটা কেমন যেন খারাপ লাগে পরীর। পরী নিজের মতো কাঁদতে থাকে। সে এখন আকাশকে ভালোবেসে ফেলেছে। আকাশ গভীর রাতে বাড়িতে আসে, ভোরবেলা বেরিয়ে যায়। পরী আকাশের সাথে অনেক কথা বলার চেষ্টা করে, কিন্তু পারে না। প্রায় 9 মাসের বেশি হতে চলেছে। কেউ এখনো পর্যন্ত আকাশের মুখটাও দেখেনি। সবাই এখন থেকে কেমন যেন আকাশের কাছে পেতে যাচ্ছে, তো আকাশের দেখা পাচ্ছে না। পরী আজান দিচ্ছে। আকাশ বেরিয়ে যাবে, এমন সময় পেছন থেকে পরী বলে ওঠে, আকাশ শোনো, তোমার সাথে সবাই দেখা করতে চায়, কথা বলতে চায়, আড্ডা দিতে চায়। প্লিজ আসো না, সব কিছু ভুলে সবাই একসাথে থাকি। মা তোমাকে আজকে আমাদের সাথে খেতে বলেছে। আমি একটা মাস্তান গুন্ডা ধর্ষক, আমার কোন দিন কি হয়ে যাবে বলা যাবে না। হয়তো আজকে আছি, কালকে না থাকতেও পারি। হয়তো আমার মৃতদেহটা কোনো ডাস্টবিনে খুঁজে পাবে, তাই বলতে পারি না। আমাকে নিয়ে চিন্তা না করলেও হবে। নিজের শরীরের দিকে খেয়াল করো, আর আমার খাওয়া দাওয়ার ব্যাপারে ভাবতে হবে না। এতদিন যখন রাস্তার কুকুরদের মতো ময়লা আবর্জনা খেয়ে বেঁচেছি, আর ঠিক যতদিন বেঁচে আছি সেগুলো খেয়ে চালিয়ে নিতে পারবো। এই মাস্তানটার কথা ছেড়ে দিয়ে নিজের কথা বলবো। এই বলে বেরিয়ে যায় আকাশ। পরী কাঁদতে থাকে। হঠাৎ করে পরী চিৎকার করে। সকাল 9টা বাজে। সবাই হসপিটালে নিয়ে পরীকে নিয়ে আসে। দেখতে দেখতে পরীর একটা ছেলের সন্তান হয়। ওহে, মাঝখানে কিন্তু আকাশের বড় ভাইয়ের মেয়ে হয়েছে। খুশির খবরটা দেওয়ার জন্য পরী আকাশকে ফোন করেছে।
কিন্তু ফোন ধরছে না। সবাই ফোন করছে কিন্তু আকাশ ফোন ধরছে না। অন্যদিকে আকাশ মারপিট করছে, গোলাগুলি করছে, বিভিন্ন অস্ত্র নিয়ে সন্ত্রাসীদের সাথে লড়াই করছে তাদের দলকে নিয়ে। অনেক শখ করে আকাশ একটা অনাথ আশ্রম এবং বৃদ্ধাশ্রম খুলেছিল প্রায় 500 বিঘা জমির ওপর। সেই জমিটা দখল করতে এসেছে কিছু সন্ত্রাসী। তাদের সাথে সংঘর্ষ লাগে আকাশের। 3 দিন হয়ে যায়, সবাই আকাশকে খুঁজছে কিন্তু পাচ্ছে না। ওরা কান্নায় ভেঙে পড়ে, সবাই আকাশের জন্য চিৎকার করছে। সবাই খেতে বসেছে, এমন সময় বাড়ির বাইরে অ্যাম্বুলেন্সের শব্দ শুনতে পায়। সেদিকে সবাই যায়। অ্যাম্বুলেন্স থেকে বাড়ির সামনে একটা লাশকে বের করে আনা হয়। সবাই চমকে যায়। ঘটনাটি কী কেউ বুঝতে পারছে না। হঠাৎ করে হালকা এক দমকা বাতাসে লাশের ওপর থেকে সাদা রঙের কাপড় সরে যেতেই সবাই চমকে ওঠে। পুরো পরিবেশটা নিস্তব্ধ হয়ে যায়, শুনশান নীরবতায় ছেয়ে যায়। কারো মুখে কোনো কথা নেই। সবাই ভেঙে পড়ে। পরি জ্ঞান হারিয়েছে, হাওমাও করে কাঁদে থাকে সকলে মিলে। হ্যাঁ, সেই লাশটা হচ্ছে আকাশের। ক্ষত বিক্ষত শরীর নিয়ে লাশের খাটিয়ায় শুয়ে আছে আকাশ। নিজের জীবন দিয়ে হলেও কয়েক হাজার ছেলে মেয়ে ও বৃদ্ধাশ্রমের বৃদ্ধাদের জীবন রক্ষা করে নিজের জীবনটাকে বলি দিয়েছে আকাশ। সন্ত্রাসীদের বোম হামলায় বৃদ্ধাশ্রম ও অনাথ আশ্রমে আকাশ বমির আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেছে। পরীর জ্ঞান ফিরে পরি কাঁদতে কাঁদতে বলে ওঠে, এই আকাশ, আকাশ ওঠো না। আকাশ, এই দেখো আমাদের ছেলে সন্তান হয়েছে। তুমি তোর নাম রাখতে চেয়েছিলে, তুমি ওর নাম রাখবে না? আমাকে মাফ করে দাও, চলো না নতুন করে শুরু করে জীবনটা। আকাশ ওঠো না প্লিজ, আমি যে তোমাকে খুব ভালোবাসি। সবাই পরীকে সামলাচ্ছে, সবাই কাঁদছে। মুহূর্তের মধ্যেই পুরো পরিবারে কান্নার রোল পড়ে। শত শত মানুষ এসেছে, গরিব দুঃখী মানুষ এসেছে। সবাই আকাশের জন্য কাঁদছে, দোয়া করছে। মমতা বেগম বলে ওঠে, বাবা তুই আমাকে মাফ করে দিস। তোর মৃত্যুর জন্য হয়তো আমি দায়ী। তুই তো তোর ছেলের মুখটা দেখতে পারলে না। ভাগ্য তোর সাথে কত নির্মম খেলা খেললো। আমাকে ছাড়ো তোমরা, আমি আকাশের কাছে যেতে চাই। ওকে ছাড়া আমি বাঁচবো না। ওকে আমার জন্য চোখ খুলতেই হবে। ওকে আমি খুব ভালোবাসি। ও তোর সন্তানকে কোলে নিতে চেয়েছিল, নাম রাখতে চেয়েছিল, তাহলে ও এখনো ঘুমাচ্ছে কেন? কাঁদতে থাকে সবাই মিলে আকাশের লাশটাকে জড়িয়ে ধরে। এমন সময় প্রায় 15টি গাড়ি বাড়ির ভেতর প্রবেশ করে। একটা গাড়ি বাদে সব গাড়িতেই আকাশের দলের ছেলেপুলো কিছু কাগজ পেপার এবং কিছু চিঠি পরীর হাতে দেয় আর বলে দেয় সে আকাশের কোনো অপরাধ করেনি। আকাশ নির্দোষ ছিল। আকাশ যে এতগুলো সন্ত্রাসী, এতগুলো মাফিয়া গ্যাংস্টার তৈরি করেছে সব দেশের উন্নয়নের জন্য। আকাশ ছিল বলে দেশের সন্ত্রাসী এবং দেশের উন্নয়ন হয়েছে। দেশের সন্ত্রাসীরা কমে গেছে, দেশের বড় বড় প্রতিষ্ঠান তৈরি হয়েছে। আকাশ না থাকলে দেশটা আজকে এই পর্যন্ত আসতো না। এই বলে চলে যায় তারা। সবাই চমকে যায়। গাড়ির ভেতরে তিশাকে নামতে দেখে। আকাশের পরিবার এরকম করুণ পরিণতি দেখে তিশাও কাঁদছে। তিশা বলে ওঠে, তুই খুব পস্তাবি পড়ে, কারণ আকাশ কোনো অপরাধ করেনি। সেদিন মিতু মিথ্যা কথা বলেছে। আমি সবটা সত্যি বলতে চেয়েছিলাম, কিন্তু পারিনি, সুযোগ হয়ে ওঠেনি। তার আগেই আমি বিদেশ চলে গিয়েছিলাম। আর আজকে ফিরে এসে শুনতে পারি তোদের মাঝে নাকি ভুল বোঝাবুঝি হয়েছে। তোদের একটা মিথ্যার কারণে আকাশের সুন্দর জীবনটা নষ্ট হয়ে গেল। সারা জীবনের জন্য হারিয়ে ফেললি তুই আকাশকে। আর আকাশ মিতুকে মেরে ফেলেছে, কিন্তু তুই আকাশকে ভুল বুঝে আজ আকাশকে হারিয়ে ফেললি। তিশা সেখান থেকে চলে যায়। সবাই কান্না করছে। সবাই নিজেদের ভুল বুঝতে পেরেছে। চিঠিটা খুলে পড়ি বলে ওঠে, চিঠিতে কি লেখা আছে একটু পড়ে দেখি। আমি সবার অবহেলিত এবং অবহেলার পাত্র, তোমাদের অবহেলিত আকাশ। প্রিয় পরিবার, সবাই ভালো থেকো। আমি পৃথিবীতে নাও থাকতে পারি। আমার যে দম্পতি আছে সেগুলো তোমাদের নামে করে দিয়েছি। আমার কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো আমার অবর্তমানে তোমরা দেখভাল করবে। আর আমি কোনো অপরাধ করিনি, কিন্তু তোমরা আমাকে ভুল বুঝে দূরে ঠেলে দিলে। তোমাদের জন্য আমার সুন্দর জীবনটা নষ্ট হয়ে গেল। তোমাদের দোষ দিব না, দোষ আমার ভাগের। হয়তো আমি আমার সন্তানটার মুখটাও দেখতে পারবো না, কিন্তু তাতে দুঃখ নেই। সে যখন বড় হবে কষ্ট করে অন্তত তার এই মাস্তান বাবার কথাটা তাকে মনে করে দিও। ইতি অবহেলার পাত্র আকাশ। এটা শুনে সবাই কান্নায় ভেঙে পড়ে। পরি বলে ওঠে, আমি আর কাঁদবো না। আকাশকে পাইনি তো কি হয়েছে? আমাদের সন্তানকে আকাশের মতো বড় করব। ওর বাবার খুনের প্রতিশোধ নিব। আমি আমার সন্তানকে বড় করব, ঠিক আকাশের মতো করব। আকাশের সকল দায়িত্ব আমাদের সন্তান নেবে।
আকাশের লাশটা দাফন কাফন করানো হয়, পরি পাগলের মতো হয়ে যায়, তবুও নিজেকে সামলে নেয়। ধীরে ধীরে বড় হতে থাকে তাদের ছেলে রানাকে। এই জন্য কথায় আছে না, সব কিছু বিবেক বিবেচনা করে এবং প্রমাণের ভিত্তিতে যাচাই বাছাই করে সঠিক বিচার করা। একতরফা বিচার করে জীবনটাকে ধ্বংস করে দেওয়ার কোনো মানেই হয় না। ভুল বোঝাবুঝির কারণে আজকে পুরো পরিবার একটা ধ্বংস হয়ে গেল, হারিয়ে গেল আকাশ। গল্পটা এখানেই শেষ করে দিলাম। সেই কোটা আন্দোলনে গল্পটা লিখতে শুরু করেছিলাম, সেখানে সরকার পতন হয়ে গেল। তারপরে গল্পটা লিখে শেষ করতে পারলাম না ব্যস্ততার কারণে। তবে খুব শর্টকাটে গল্পটা এখানে শেষ করে দিলাম। গল্প লিখলে ধৈর্য লাগবে, সময় লাগবে। খুব শীঘ্রই নতুন গল্প আসতে চলেছে। আমাদের এখানে সকল রকম গল্প পাওয়া যাবে, মাফিয়া থেকে শুরু করে রোমান্টিক, সিনিয়র, অবহেলিত, অত্যাচার, সকল রকমের ভালোবাসার গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।